থেকে শুরু হবে। 326-এর যে কনসেপ্ট, এটা হচ্ছে সার্কুলার মুভমেন্ট আর কি। কোনো সার্কুলার অবজেক্টের যে মুভমেন্ট সেটা আর কি, যেমন চাকা হতে পারে, ডিস্ক হতে পারে, ঠিক আছে? তো বেশিরভাগ কোশ্চেনই চাকা দিয়ে হয় আর কি আমাদের দেশে আর কি। তো ধরেন একটা চাকা, এটার মুভমেন্টের বিষয়টা কীরকম হয়। এই চাকাটা একটা হুইল, এটা একবার ঘুরলে সে সার্টেন ডিস্টেন্স অতিক্রম করে। এই ডিস্টেন্সটা কি হবে? সে যদি একবার ঘুরে এসে বলে সে এখানে আসলো, তো একটা ডিস্টেন্স কাভার করলো, এই ডিস্টেন্সটা আসলে কি কি তার পরিধি। তাহলে একটা সার্কুলার অবজেক্ট একবার ঘুরলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এই পয়েন্ট থেকে সে ঘুরে এই পুরো জিনিসটা ঘুরে এসে আবার এই পয়েন্টে আসা, সেখানে আসলো, তার মানে হচ্ছে যে সে তার পরিধির পরিমাণ দূরত্বটা অতিক্রম করা, পরিধি। ঠিক আছে? তাহলে ওয়ান রোটেশন বা রেভলিউশন বলে, অর্থাৎ একবার ঘূর্ণন ইকুয়াল টু হচ্ছে লেংথ অফ সারকামফারেন্স। সারকামফারেন্স মানে কি? লেংথ অফ সারকামফারেন্সের ফর্মুলা কি? 2 পাই আর, তাই না? সারকামফারেন্স কি? 2 পাই আর, পরিধি মানে 2 পাই আর। তাহলে 2 পাই আর দূরত্ব অতিক্রম করে। তো এইটাই হচ্ছে মূল কনসেপ্ট, এখানে আর কোনো কনসেপ্ট নয়, বাকিগুলো আপনি কমন সেন্স। ঠিক আছে? তো শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরলে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? আচ্ছা, এখানে প্রতি মিনিটে 90 বার ঘুরে। আচ্ছা, তো 90 বার যদি ঘুরে, একবার ঘূর্ণনে কত ডিগ্রি কাভার করে সে? একটা চাকা একবার ঘূর্ণনে কত ডিগ্রি যাবে? ডিগ্রি হিসেবে কত ডিগ্রি কাভার করবে? 360 ডিগ্রি। কারণ এটা তো সার্কুলার অবজেক্ট, তো সেটা একবার ঘুরে আসা মানে তার এই যে সেন্টারে যে 360 ডিগ্রি সেটা কাভার করে আসা। তাহলে একবার ঘূর্ণনে 360 ডিগ্রি সে কাভার করে, তো 360 একবারে। আর সে 90 বার ঘুরেছে, তাহলে 90 বারে কত ডিগ্রি কাভার করবে? 360 × 90। এত ডিগ্রি সে মোট ঘুরবে কি প্রতি মিনিটে। জানতে চাচ্ছে যে 1 সেকেন্ডে কবার ঘুরবে, কত ডিগ্রি আর কি, কত ডিগ্রি ঘুরবে। তাহলে এখন প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ড। 60 সেকেন্ড না? তার মানে 60 সেকেন্ডে সে এত ঘুরে, 1 সেকেন্ডে কত ঘুরবে? কি করব? /60 করবো না? তাই তো। তাহলে এখানে 6 দিয়ে এখানে 6 বার, 6 নং 54, 540, 540, অপশন ইজ ঘ। সিম্পল কোশ্চেন। হ্যাঁ, নেক্সট ওয়ান। একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পেছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার হলে 88 মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে? আচ্ছা, তাহলে আসেন শুধু এখানে কি সামনের চাকা বলছে, ধরেন সামনের চাকা 28 সেন্টিমিটার যার ব্যাস, তো সে 88 মিটার পথ যেতে কতবার ঘুরবে এটা আগে বের করি। তো মানে এটা বুঝি আর কি আগে। তো সেটা কি হবে? একবার ঘূর্ণনে সে তার পরিধি সমান অতিক্রম করে, তাই না? পরিধি মানে 2 পাই আর, আর 2 পাই আর যে জিনিস, পাই ডিও একই জিনিস, এটা আমরা জানি নাকি? পাই ডি একই জিনিস না? তাহলে এই ডি এখানে দেওয়া আছে ব্যাস 28, তার মানে এই কোশ্চেনে এই পাই ডি যেটা, সেটা হচ্ছে যে এই 28 পাই, 28 পাই কিনা? তার মানে সে একবার ঘূর্ণনে এত দূরত্ব অতিক্রম করে, একবার ঘূর্ণনে। কিন্তু 88 মিটার পথ অতিক্রম করতে, এটা কিন্তু আবার সেন্টিমিটারে ছিল, সেন্টিমিটারে, যে 28 সেন্টিমিটার, 88 মিটার পথ অতিক্রম করতে সে কতবার ঘুরবে? তাহলে কি করব? মানে 88 মিটার যে পথটা, 88 মিটারকে আমি প্রথমে সেন্টিমিটারে নিব, কারণ এই হিসাবটা সেন্টিমিটার দেওয়া আছে এটা। তাহলে 88 মিটার থেকে সেন্টিমিটারে যাব কিভাবে? 100 দিয়ে গুণ দেব। এই হুম, তো এত দূরত্ব কাভার করতে একবার ঘূর্ণনে 28 পাই যায়। তাহলে এখন আমি কি করব? এই 100 সেন্টিমিটার পথ যেতে কতবার ঘুরবে, কি করব কাজটা? ডিভাইড করব না 28 পাই দ্বারা, নাকি? এটা বলেন। এইটা, তার মানে তাহলে প্রথম যেটা সামনের চাকাটা, যেটার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার, সেটা 88 মিটার পথ যেতে এতটা ঘূর্ণন দিবে। তাহলে সিমিলারলি পেছনের চাকা সেটা কতবার ঘূর্ণন দিবে সেটা বের করা যায়। তো পেছনের চাকা কতবার ঘূর্ণন দিবে, কি হবে? 8800 ডিভাইডেড বাই পেছনের চাকার ব্যাস দেওয়া আছে 35, তাহলে 35 পাই।
তো এইটা থেকে এটা কত বেশি, মানে এটা সাবট্রাক্ট করব। তো কাজটা এখানেই আর কি, ঠিক আছে, সিম্পল, জটিল কিছু নাই। এখন শুধু এই পাইয়ের জায়গাটাকে আমরা হ্যান্ডেল করা, পাইকে আমরা 22/7 বসাতে পারি এখানে, হ্যাঁ। তাহলে কি হবে দেখেন, এখানে 8800 বাই 28 ইন্টু পাই হচ্ছে 22/7 বসাচ্ছি, তাহলে 22 আর ডিভাইডেড বাই যে 7 সেটা উপরে গুণ হয়ে উঠে যাবে, তাই না, মাইনাস। একইভাবে এখানেও 8800 অ্যান্ড নিচে 35 ইন্টু পায়ের ভ্যালু 22/7 সেটাও উপরে উঠে যাবে। এটাকে এখন সলভ করা, হ্যাঁ। 22 এখানে কবার যাবে, 4 বার না, 4, তাহলে এখানে 400, 7 এখানে 4, তার মানে এখানে 100 থাকছে। আর এই জায়গায় কি 22 4 বার মানে 400, 7 এখানে 5 বার, তো এখানে কত হবে, 5 400 কবার 80, তাহলে 100 মাইনাস 80 এটা আমাদের অ্যান্সার আর কি, 20 বার বেশি ঘুরবে, ঠিক আছে। মানে ইন্ডিভিজুয়ালি সামনের চাকা কতবার ঘুরবে, পেছনের চাকা কতবার ঘুরবে, এরপর সামনের চাকার যেহেতু ব্যাস কম সে বেশিবার ঘুরবে, পেছনের চাকার ব্যাস বেশি সেই জন্য সে কম বার ঘুরবে, তাহলে সামনের চাকা কত বেশিবার ঘুরবে মাইনাস করলে চলে আসতেছে, হ্যাঁ, সিম্পল কোশ্চেন। 328. A wheel that has 6 cogs is meshed with a larger wheel of 14 cogs. When the smaller wheel has made 21 revolutions, the number of revolutions made by the larger wheel. তার মানে 6 cogs is meshed, একটা হুইল যেটাতে 6টা কক আছে এবং লার্জার হুইল যেটাতে 14টা কক আছে, তাহলে এটা বড় হবে, তাহলে এটাতে 6টা আর এটাতে 14টা 14। সো দুটোটাকে ম্যাচড করা হলো, মানে টুগেদার একসাথে চালানো হলো। when the smaller wheel has made 21 revolutions, the number of revolutions made by the larger wheel. এটা অনেকটা আপনারা ওই যে মিলে দেখেছেন কিনা, চাল ডাল ভাঙানোর মিলে এরকম করে আর কি ধরেন থাকে, হ্যাঁ, এইদিকে একটা ইয়ে থাকে, হ্যাঁ, এখান থেকে এখানে ফিতা থাকে, এই ফিতা শক্ত ফিতা অবশ্যই, আর এখানে এটা থাকে, তখন এই দুটো ঘুরে ঘুরে মেশিনটা চলে এবং ওই মানে ইয়া হয় আর কি, ওই যে মেশ করা হয় আর কি। তো এই যে দুইটা ঘুরতেছে, দুইটার কি গতি একই না, যখন ইলেকট্রিক ইয়ে দিয়ে চলে মনে করেন ঘুরাচ্ছে যা বা যে কোনোভাবেই ঘুরুক, গতি এক কি না, বলেন। জি, গতি এক, মানে ছোট কিন্তু কিন্তু একটা বেশি ঘুরবে একটা কম ঘুরবে, কোনটা বেশিবার ঘুরবে, ছোটটা স্যার। ছোটটা, আর বড়টা কমবার ঘুরবে। কেন, কারণ ওই বড়টার সাথে মানে টিকে থাকতে হলে তাকে বেশিবার ঘুরতে হয় আর কি। অনেকটা এরকম চিন্তা করেন যে বাবা এবং ছোট বাচ্চা ধরেন মানে ছেলে হাঁটতেছে, তো বাবার কদমগুলো কি হয়, বড় বড় কদম হয় না সাধারণত, আর ছোট বাচ্চা ধরেন 3 বছরের বয়স, তার কদম কতটুকু হবে, গুটি গুটি পায়ে। তো বাবার সাথে যখন হাঁটতে যাবে সে গুটি গুটি পায়ে খুব দ্রুত অনেকগুলা কদম দিবে, আর বাবা দিবে হয়তো 3টা 4টা এরকম, আর ও দিবে ছোট 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 অনেকগুলো। তার মানে এই বড় ব্যাসওয়ালা যেটা, সেটার সাথে এটাকে টিকে থাকতে হলে তাকে বেশিবার ঘূর্ণন দিতে হচ্ছে আর কি। তো এখন বলা হচ্ছে যে when the smaller wheel has made 21 revolution, যখন এই ছোটটা 21টা ঘূর্ণন দিবে তখন বড়টা কয়টা ঘূর্ণন দিবে। ক্লিয়ারলি বড়টা কম দিবে, এটা আমরা বুঝি, তাই না, কম দিবে। অনেক সময় না কোশ্চেনের অপশনে দেখা যায় যে এই 21-এর কম একটাই অ্যান্সার অপশন থাকে ধরেন, তখন সেটাই অ্যান্সার হবে। মানে ছোটটা যদি 21টা দিয়ে থাকে, ছয় ছয় কক চলা, সে যদি 21টা দিয়ে থাকে, তাহলে যে দূরত্বটা কাভার করবে বড়টা 14 কক চলা, সেটা কতটা ঘূর্ণন দিবে সেটা একই দূরত্ব হবে। এই জন্য এই কি বলা যায়, নিশ্চয়ই কম দিবে, আর এই কমটা অ্যান্সার অপশনে একটাই থাকে অনেক সময়, তখন আপনি একটা ওইটাকে অ্যান্সার করে দিবেন। কিন্তু এখানে সবগুলাই 21-এর চাইতে কম, কাজে ওইভাবে বের করা যাচ্ছে না। তো স্টিল এটা খুব সিম্পল ক্যালকুলেশন, এটা হচ্ছে যে তাহলে কি হবে, রেভলিউশন কয়টা দিবে, এই যে 6 × 21/14 করলেই হয়ে যাচ্ছে, 6 × 21/14, তাহলে কত হবে, 7 দিয়ে এখানে 3 বার, 2 বার, 2 দিয়ে এখানে 3 বার, তার মানে 9, নাকি, বুঝে গেল নাকি, সিম্পল জিনিস, হ্যাঁ। A wheel rotates 10 times per minute and moves 20 meter during each rotation.
হাউ মেনি ফিট ডাজ দ্য হুইল মুভ ইন 1 hour? 10 টাইমস পার মিনিট, প্রতি মিনিটে 10 বার ঘূর্ণন দেয়, প্রতি মিনিটে 10 বার ঘূর্ণন দেয় এবং প্রতি ঘূর্ণনে 20 মিটার যায়, প্রতি ঘূর্ণনে 20 মিটার যায়। তাহলে সে প্রতি মিনিটে কত দূরত্ব যাবে? 10 বার ঘূর্ণন ইন্টু 20 মিটার না? 10 বার ঘূর্ণন ইন্টু 20 মিটার, এত মিটার যাবে না? কখন? প্রতি মিনিটে। জানতে চাচ্ছে যে হাউ মেনি ফিট। ও, এখানে এককের আবার সমস্যা হয়ে গেছে দেখি। ইন 1 hour, এটা আসলে ইয়ে হবে না, এককটা একই থাকবে। একক একই থাকবে, এককের এখানে কোনো ঝামেলা নাই। ঝামেলাটা মানে এককটা সেম থাকবে, হয় মিটার অথবা ফিট, যে কোনো একটা। হ্যাঁ, আচ্ছা, তো এটাকে ধরেন ফিট ধরে নিলাম, এই মিটারটাকে ফিট ধরে নেন। হ্যাঁ, ফিট। তাহলে এখন জানতে চাচ্ছে যে হাউ মেনি ফিট ডাজ দ্য হুইল মুভস ইন 1 hour, 1 ঘন্টায় কত দূরত্ব যাবে? 1 ঘন্টায় কত দূরত্ব যাবে? তাহলে এটা কি হয়েছে? এই যে 10 × 20 কত সময়ের? 1 মিনিটের। আর 1 ঘন্টা যাওয়া মানে কি 60 মিনিটে কত যাবে? তো 60 মিনিটে কত যাবে কিভাবে বের করব? ইন্টু 60 করলে হয়ে যাবে, এক করে দেবো। ইন্টু 60 করলে হয়ে যাবে। তাহলে 6×2 = 12 এবং 3টা শূন্য, 12,000। হ্যাঁ, 12,000 ডিতে আছে। নেক্সট ওয়ান, একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 2 মিটার এবং পেছনের চাকার পরিধি 3 মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা 10 বার বেশি ঘুরবে? ঠিক আছে, কোশ্চেন দেখে মনে হতে পারে যে অনেক লম্বা বা জটিল কিছু, আসলে খুব সিম্পল। চিন্তা করেন, যখনই পরিধি বলছে 2 মিটার এবং 3 মিটার, তাহলে 2 আর 3 এর এলসিএম কত? 6 মিটার। 6 মিটার। তাহলে আমি ধরে নিচ্ছি যে একটা সার্টেন ডিস্টেন্স 6 মিটার, এইটুকুতে সামনের চাকা আর পিছনের চাকা কয়বার ঘুরে, এটা বের করি। এই 6 মিটারের জন্য সামনের চাকা কয়বার ঘুরবে বলেন? যার পরিধি 2, হ্যাঁ, 3 বার। তার পরিধি হচ্ছে 2, তাহলে 3 বার ঘুরবে। আবার যার পরিধি ছিল 3, সে পেছনের চাকা, সে কবার ঘুরবে? দুইবার। 2 বার। তাহলে দেখেন, এই 3 বার আর 2 বার, তো কয়বার বেশি যাচ্ছে সামনের চাকাটা? 1 বার বেশি যাচ্ছে। কত ডিস্টেন্সের জন্য? 6 মিটারের জন্য। তার মানে 6 মিটার কাভার করলে সামনের চাকাটা 1 বার বেশি ঘুরে। 6 মিটার কাভার করলে 1 বার বেশি ঘুরে। জানতে চেয়েছে যে 10 বার বেশি ঘুরবে কত মিটার, কত দূরত্ব অতিক্রম করলে। তাহলে কি হবে? এটা 10 মানে একটা শূন্য, এটাও 10 মানে 60 হবে, তাই না? 1 বারের জন্য 6 মিটার, 10 বারের জন্য 60 মিটার। সিম্পল জিনিস। অ্যান্সার ইজ দিস। একটি গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার, পেছনের চাকার পরিধি 5 মিটার। গাড়িটি কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা থেকে 200 বার বেশি ঘুরবে? একই গল্প, পারা যাবে না? 4 মিটার আর 5 মিটার এলসিএম কত? 20। তাহলে সামনের চাকা কবার ঘুরবে? 5 বার। পেছনের চাকা চারবার। 4 বার। অতিরিক্ত কবার ঘুরছে? একবার। 1 বার। 1 বার ঘুরছে 20 মিটারের জন্য। জানতে চাচ্ছে যে 200 বার ঘুরবে, তাহলে এই 1 বার ঘুরছে 20 মিটার, তাহলে 200 বার ঘুরবে কত মিটার? কি হবে? 200 × 20, 4000 মিটার। 4000 মিটার। অপশনগুলো দেওয়া আছে কিলোমিটারে, তাহলে 4000 মিটারকে কিলোমিটারে নেব, কত হবে? 4 কিলোমিটার। 4 কিলোমিটার। অপশন ইজ খ। ঠিক আছে। আচ্ছা, এরপরে পঞ্চভুজ। ঠিক আছে, এরপরে যেটা আসতেছে যে আলোচনা, সেটা হচ্ছে পলিগন নিয়ে। তো পলিগন নিয়ে একটু আলোচনা করা দরকার আগে। বহুভুজ, হ্যাঁ, পলিগন মানে বাংলা হচ্ছে যে পলি মিন্স মেনি, গনাস মিন্স হচ্ছে কোণ বা সাইড, দুইটাই এ করা হয়। তো তার মানে হচ্ছে যে বহুভুজ। এখন বহুভুজ কোন ভুজ থেকে বলা হয়? কততম ভুজ থেকে বহুভুজ বলা হয়? পঞ্চভুজ থেকে। পঞ্চভুজ থেকে।
অন্যদের পলিগনটা কততম ভুজ থেকে হয়? 4-এর অধিক বলেছে। 4-এর অধিক। আসলে এটা নিয়ে আমাদের অনেকের মিসকনসেপশন আছে। কেউ আমরা বলি যে 4টা থেকে, কেউ বলে যে 4-এর বেশি, কেউ বলে যে 5, কেউ বলে যে 6, ইত্যাদি ইত্যাদি। এগুলোর একটাও কারেক্ট না, বুঝতে পারছেন? কারণ ওই আমাদের স্কুল লাইফে ভুল ইয়েটা দেখানো হয়েছিল, সেই জন্য এগুলোর একটাও কারেক্ট না। পলিগনস হচ্ছে যে দুইটা, আগে দেখি পলিগন হওয়ার শর্ত কি, তাহলে বোঝা যাবে। দুইটা শর্ত পলিগন বা বহুভুজ হওয়ার, দুইটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে যে সাইডস আর স্ট্রেট, সাইডগুলো স্ট্রেট হতে হবে, সোজা হতে হবে, হ্যাঁ, বক্র হলে হবে না। আর দুই নম্বর হচ্ছে যে এরিয়াটা ক্লোজড হতে হবে। এরিয়া ইজ ক্লোজড, এরিয়াটা ক্লোজড হতে হবে, মানে হা করে থাকলে এরকম 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 করে থাকলে হবে না, ক্লোজ হতে হবে। এখন এই দুইটা শর্ত যদি মেনটেন করি আমরা, তাহলে দেখি আমরা মিনিমাম কয়টা মানে বাহু দিয়ে আমরা একটা পলিগন তৈরি করতে পারি। তো এক বাহু দিয়ে কি কোনো এরিয়া তৈরি হবে? এক বাহু না, দুই বাহু দিয়ে কি এরিয়া তৈরি হবে বা ক্লোজ হচ্ছে? না না, স্যার। 3 বাহু দিয়ে কি সম্ভব? 3 বাহু স্যার যদি যদি হচ্ছে, এক ক্লোজ হচ্ছে। হৌজস, তাহলে এখানে কি 3 বাহু যে তৈরি করলাম মানে ত্রিভুজ, এখানে কি সাইডগুলো স্ট্রেট আছে? আছে। এরিয়া ইজ ক্লোজড, এরিয়া ক্লোজড আছে? আছে। তাহলে ত্রিভুজ একটা কি? পলিগন। ত্রিভুজ একটা কি? বহুভুজ। তাহলে খেয়াল করেন, বহুভুজ কিন্তু শুরু হচ্ছে ত্রিভুজ থেকে, ত্রিভুজ থেকেই বহুভুজের ইয়ে শুরু। কিন্তু আমরা ওই যে 3টা বাহুর কারণে এটাকে আদর করে নাম দিয়েছি ত্রিভুজ, 3 বাহু। আবার 4টা বাহুর কারণে আমরা চতুর্ভুজ নাম দিয়েছি। এরপরে থেকে আমরা কেউ কেউ বলি যে পঞ্চভুজ এটা বহুভুজ, অথবা ষষ্ঠভুজ সেটা বহুভুজ, ইত্যাদি নাম। অ্যাকচুয়ালি বহুভুজ এই 2-এর বেশি থেকে শুরু হয়। এক বচন, দ্বিবচন, বহু বচন, বিষয়টা এরকম আর কি, ঠিক আছে? 1, 2 এবং বহু, 2-এর বেশি হলেই বহু। তো এখানেও তাই, যে এক সিঙ্গেল লাইন সেটা তো পলিগন হবে না, ডাবল লাইন সেটাও পলিগন হবে না। যখন 3টা লাইন দেবো তখনই আমার একটা ত্রিভুজ হচ্ছে এবং সেটাই পলিগন শুরু হচ্ছে, ঠিক আছে? তাহলে পলিগন হচ্ছে ফার্স্ট ডিগ্রি পলিগন যেটা, সেটা হচ্ছে যে ত্রিভুজ, ত্রিভুজ। এরপরে তাহলে নিশ্চয়ই পরবর্তীগুলো অবশ্যই পলিগন, বহুভুজ, সবাই বহুভুজ এটা। ওকে, আপনি যত বাড়াবেন এভাবে করে এগুলো সবই বহুভুজ, এভাবে চলবে। তো এখন ক্লাসিফিকেশনে যাই। মানে এই বহুভুজ আমরা চিনলাম, বহুভুজ কারা, এই ত্রিভুজ থেকে শুরু হচ্ছে বহুভুজ, হ্যাঁ। এখন এরপর আসি যে এটা ক্লাসিফিকেশন, ক্লাসিফাই করা হয়। একটা হচ্ছে যে রেগুলার পলিগন, আর একটা হচ্ছে যে ইরেগুলার পলিগন, এভাবে করে, ঠিক আছে? পলিগন রেগুলার এবং ইরেগুলার। ওকে, রেগুলার বাংলায় যেটা, সেটা আসলে রেগুলার মানে হচ্ছে যে সুষম। এখন সুষম বহুভুজ কোনটা বলেন তো? সুষম কোনগুলোকে বলা হয়? বহুভুজ। সুষম বহুভুজ কোনগুলোকে বলা হয়? যেখানে বাহু এবং কোণ সমান থাকে সেগুলা সুষম। রেগুলার মানে কি তাহলে? সাইডস অ্যান্ড অ্যাঙ্গেলস আর ইকুয়াল, মানে যে ক্ষেত্রটার, যে বহুভুজের প্রত্যেকটা সাইড সমান এবং প্রত্যেকটা কোণও সমান, সেটাকেই রেগুলার পলিগন বলা হয়, বাংলায় সুষম বলা হয়। দেখবেন বিভিন্ন কোশ্চেন থাকে সুষম বহুভুজ, সুষম ষড়ভুজ, সুষম পঞ্চভুজ ইত্যাদি শব্দ ইয়ে থাকে, ঠিক আছে? তাহলে অসম কি? অসম হচ্ছে যে প্রত্যেকটা সাইড সমান না, মানে ধরেন মানে এটা একটা অনেক বড় ভুজ, ধরেন 10টা বাহু, 10টার বাহুর মধ্যে মেবি ধরেন 9টা বাহুই সমান, কিন্তু একটা বাহু সমান হয় না, অসমান হয়ে গেছে, তাতে করে সে অসম, ঠিক আছে? তাহলে সাইড এবং অ্যাঙ্গেল এখানে নট ইকুয়াল। ইকুয়াল মানে সবগুলোই ভিন্ন হতে হবে নট নেসেসারি, অন্তত একটাও যদি ভিন্ন হয়ে যায় তাও সেটা অসম হয়ে যায়। তাহলে সুষমার ক্ষেত্রে প্রত্যেকটাই হচ্ছে ইকুয়াল হবে। এখন বলেন তো, একটা ত্রিভুজের মধ্যে সুষম ত্রিভুজ কোনটা হবে, মানে সুষম পলিগন কোনটা? ত্রিভুজের সুষমটা কোনটা? লিটারালটা হবে স্যার। রাইট, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। একইভাবে চতুর্ভুজের ক্ষেত্রে সুষম কোনটা? স্কয়ার। স্কোয়ার। রম্বস কি হবে? রম্বসও তো 4টা বাহু সমান হবে, কোনগুলো তো সমান না। কোণ সমান না, তাহলে রম্বস কি হবে না, মানে রেগুলার না। রেগুলার কোনটা চতুর্ভুজের মধ্যে? শুধুই স্কোয়ার, ঠিক আছে? এভাবে করে এরপর পঞ্চভুজে কি হবে? পঞ্চভুজ, ষষ্ঠভুজ, এই চতুর্ভুজের পর থেকে নিয়ে ওদেরকে আলাদা কোনো নাম দেয় নাই। যেমন আমরা চতুর্ভুজের সময় সুষম চতুর্ভুজ কোনটা, মানে রেগুলার, রেগুলার কোয়াড্রিলেটারাল কোনটা? স্কোয়ার। ত্রিভুজের জন্য কোনটা? ইকুইল্যাটারাল মানে সমবাহু। কিন্তু পঞ্চভুজ, ষষ্ঠভুজ এভাবে করে উপরের দিকের যত হায়ার ইয়ে আছে সেগুলোতে আলাদা করে নাম নাই।
এই প্রত্যেকটার সাথে শুধু রেগুলার শব্দটা লাগানো হয়, অর্থাৎ পঞ্চভুজের সময় কি লাগানো হয়? রেগুলার পেন্টাগন, রেগুলার পেন্টাগন এটা বলা হয়, তাতেই বোঝা যাবে। বা মানে ষড়ভুজের সময় রেগুলার হ্যাক্সাগন, হ্যাক্সাগন মানে হচ্ছে যে ছয়ভুজ। এটা দ্বারা বোঝা যাবে যে এই হ্যাক্সাগনের প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান। এই প্যান্টাগনের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমান, রেগুলার শব্দটা থাকলে। আর না থাকলে নট নেসেসারি। কথা বুঝতে পারলাম? যেমন ধরেন লেটসে এটা একটা রেগুলার প্যান্টাগন, আমি ড্র করার চেষ্টা করি। লেটসে এটা একটা রেগুলার প্যান্টাগন, ওকে। এখন এটা একটা রেগুলার প্যান্টাগন, প্রত্যেকটা বাহু এবং প্রত্যেকটা কোণ সমান। এখন এটা এমনও হতে পারে যে এরকম একটা শেপ আছে, এই যে এটাও কিন্তু একটা প্যান্টাগন। প্যান্টাগন কি না? দেখেন কয় বাহু এখানে, কয় বাহু? এই যে 1 2 3 4 5, প্যান্টাগন হলো, 5 বাহু হলো। এটাও কিন্তু একটা প্যান্টাগন, কিন্তু এটা রেগুলার না। দেখে মানে দেখে বোঝা যাচ্ছে এটা রেগুলার না আর কি, বাট এটা রেগুলার। এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, তো আমরা তাহলে ক্লাসিফিকেশনে আন্ডারে রেগুলার এবং ইরেগুলার, সুষম এবং অসম এটা জানলাম, ঠিক আছে। আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটাকে বলা হয় কনভেক্স পলিগন অ্যান্ড কনকেভ পলিগন। কনভেক্স অ্যান্ড কনকেভ। কনভেক্স পলিগন, কনকেভ পলিগন কি দেখেন, সেটা হচ্ছে যে একটা পলিগনের যদি আমি ইয়েরটা নিই, যে কোনো দুই বাহুর যোগফল নেই, যে কোনো দুই বাহুর যোগফল নেই, যেমন ধরেন একটা ত্রিভুজ, ত্রিভুজটা পলিগন নাকি? এখানের এই ত্রিভুজের অভ্যন্তরে যে কোনো দুইটা বাহু আপনি নেন, ওই দুইটা বাহুকে যোগ করতে গেলে কি এরিয়ার বাইরে যাওয়া লাগে? দেখেন তো, লেটস এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আমি যে কোনো নিতে পারেন, আমি এই দুইটা নিলাম। তো এই দুইটার যোগফল কি আমার এরিয়ার বাইরে মানে ত্রিভুজের বাইরে যাওয়া লাগলো? লাগেনি। একটা চতুর্ভুজ মনে করেন, এখানে যে কোনো দুইটা বাহু বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এদের যোগফল কি আমার বাইরে যেতে লাগলো? না, লাগেনি। তারপরে এভাবে করে পঞ্চভুজ বা যেগুলো এই যে এই টাইপের যেগুলো, এখানেও যদি আমি দুইটা বাহু নেই, এই ভিতরে যে কোনো দুইটা বাহুর, সরি বিন্দু, বিন্দুর যোগফল আমার এরিয়ার বাইরে যাওয়া লাগে না, এটাকে বলা হয় কনভেক্স পলিগন, ঠিক আছে। আর কনকেভ পলিগন কি? যেমন ধরেন এটাও একটা চতুর্ভুজ, আবার এটাও কিন্তু একটা চতুর্ভুজ। এই যে এই চতুর্ভুজ, এটাকে কি বলবো? এটাও চতুর্ভুজ। আমরা হয়তো এভাবে অভ্যস্ত না, কিন্তু এটা কি চতুর্ভুজ না? কয়টা বাহু এটার? কয়টা বাহু? চারটা বাহু হচ্ছে, চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র মানেই চতুর্ভুজ। তাহলে এটাও কিন্তু একটা চতুর্ভুজ। তা এখন এই চতুর্ভুজের যে কোনো দুইটা বিন্দু মনে করি, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম, তো এদেরকে যোগ করি। তো যোগ করার জন্য আমাকে কি করতে হচ্ছে? এরিয়ার বাইরে চলে যাওয়া লাগছে না? জি স্যার। তার মানে এটা কি কনকেভ পলিগন, এটা কনকেভ পলিগন। কিন্তু ওইটা ছিল কনভেক্স পলিগন। তাহলে কনভেক্স এবং কনকেভ পলিগন, উত্তল অবতল, যারা ইয়াতে পড়ছে, ফিজিক্স পড়ছেন, তারা এগুলো ভালো এই এটা জানান, কনভেক্স কনকেভ, ঠিক আছে। তাহলে এরকম ভাবে যেমন স্টার, এটাও একটা কিন্তু পলিগন, কিন্তু এটা কি ধরনের পলিগন হবে? কি ধরনের পলিগন হবে? কনকেভ হবে। কনকেভ, কারণ স্টার আপনি যে কোনো দুই বিন্দুর মানে নিতে গেলে বাইরে চলে যেতে হতে পারে। যেমন ধরেন এইখানে আর এখানে এই দুইটা বিন্দু নিলাম, তো এই দুইটার জন্য আমাকে বাইরে চলে যেতে হবে এরিয়ার। তো এটা একটা মানে ডেফিনেশন। আর একটা ডেফিনেশন, একাধিক ডেফিনেশন আছে কনকেভ কনভেক্সের। সেটা হচ্ছে, আরেকটা হচ্ছে যে কনভেক্স পলিগনের যদি ডায়াগোনাল টানা হয়, তো ডায়াগোনাল এরিয়ার ভিতরে থাকে, বাইরে যায় না, ডায়াগোনাল। আর কনকেভ পলিগনের ডায়াগোনাল টানলে ডায়াগোনাল বাইরে চলে যাবে। ডায়াগোনাল মানে কি? বিপরীত, মানে পাশের বিন্দু ছাড়া বাকি বিন্দুগুলোর যোগফল আর কি। যেমন এই বিন্দু আর এই বিন্দু যদি যোগ করি, তাহলে এই যে বাইরে চলে গেছে, এরকম আর কি বিষয়টা। তো যাই হোক, কনভেক্স পলিগন, কনকেভ পলিগন, এটা খুব জরুরি ইয়া না আমাদের জন্য, কিন্তু রেগুলার ইরেগুলার এটা জরুরি, ঠিক আছে। রেগুলার পলিগন, ইরেগুলার পলিগন, সুষম অসম, এটা জরুরি কিন্তু। তাহলে আমরা পলিগনের ক্লাসিফিকেশন দেখলাম, ঠিক আছে। নামকরণ আসি। নামকরণ হচ্ছে যে পলিগনের যে নামকরণগুলো, সেগুলো তো বললাম যে প্রথম যে পলিগন সেটা কোনটা? প্রথম পলিগনটা কোনটা? ফার্স্ট ডিগ্রি পলিগন ত্রিভুজ। ত্রিভুজ। তাহলে ত্রিভুজে তো ত্রিভুজ নির্দিষ্ট নাম আছেই, হ্যাঁ, ট্রায়াঙ্গেল। তারপরে কোয়াড্রিলেটারাল, সেকেন্ড ডিগ্রি হচ্ছে কোয়াড্রিলেটারাল। তারপরে 3 নাম্বার, এখান থেকে শুরু হচ্ছে তাদের ইয়ে দিয়ে পেন্টাগন। তারপরে পেন্টাগনের পরে হ্যাক্সাগন, তারপরে হেপ্টাগন, তারপরে অক্টাগন, ননাগন, ডেকাগন, এভাবে করে। তো আমরা মোটামুটি এই কয়টা নাম খেয়াল করলেই হবে। তো এখানে পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, নোনা, ডেকা, এগুলো অ্যাকচুয়ালি গ্রিক শব্দ, যেগুলার মানে রেগুলার মিনিং হচ্ছে যে পেন্টা মানে 5, হেক্সা মানে 6, হেপ্টা বা সেপ্টা
একই মিনিং। তো হ্যাপটা বা সেপ্টা দুটোটাই হচ্ছে যে 7, অক্টা মানে 8, নোনা মানে 9, ডেকা মানে 10। তো সেই হিসাবে আর কি এইভাবে করে নামকরণগুলো হয়েছে, ঠিক আছে। যেমনটা কেমিস্ট্রিতে আছে এরকম কিছু একটা, কেমিস্ট্রিতে কি আছে, কেমিস্ট্রির স্টুডেন্ট আছেন এখানে? একটা অর্গানিক ইয়ে আছে কি, কারো জানা আছে? কেমিস্ট্রি স্টুডেন্ট আছেন এখানে, বা সায়েন্সের? কেমিস্ট্রি না হলেও হবে, ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়েছেন এমন আছে? স্যার এটা অর্গানিক স্যার একটা স্যার বই আছে স্যার হ্যাঁ, অর্গানিক। সেটাই। কিন্তু এই প্যানটা, হ্যাক্সা, হ্যাপটা এগুলো দিয়ে একটা নাম আছে, নামকরণ আছে, কিসের বলতে পারেন? হুম, এটা হচ্ছে যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তারপরে পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। কার্বন এবং হাইড্রোজেনের যেই মিলিত যোগ যেগুলো সেগুলা, এটা হচ্ছে যে CH4 হচ্ছে একটা কার্বন 4টা হাইড্রোজেন নিয়ে, এটা কি মিথেন। এরপরে কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, তা এগুলো হচ্ছে যে মিথেন, এটা ইথেন। তারপরে প্রোপেন 3টা এবং 8টা প্রোপেন, এরপরে বিউটেন, এভাবে করে এরপরে পেন্টেন মানে 5টা, হেক্সেন, হেপটেন, অক্টেন, নোনেন, ডেকেন। এগুলো হচ্ছে যে এই অর্গানিক কেমিস্ট্রির একটা যেটা কার্বন এবং হাইড্রোজেনের মিলিত যোগ আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই আমি বলতে চাচ্ছিলাম আর কি, ওই যে নামকরণগুলো ওগুলো গ্রিক নাম, পেন্টা মানে 5, হেপ্টা মানে 6, এইভাবে করে আর কি নামকরণ হয়েছে। ওকে, এখন এরপর আসি আমরা এখন একটা পলিগনের এই অ্যাঙ্গেল ভ্যালু, সেটা খুব জরুরি আমাদের আমাদের লাগবে আসলে পলিগনের অ্যাঙ্গেল ভ্যালু। হ্যাঁ, অ্যাঙ্গেল ভ্যালু কিভাবে পাওয়া যাবে? ট্রায়াঙ্গেলের তো অ্যাঙ্গেল ভ্যালু আমরা জানি সবাই, তাই না? ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল ভ্যালু কত সেটা তো আমরা সবাই জানি। কত হয়? স্যার 180। 180 ডিগ্রি। 2 নম্বর পলিগন হচ্ছে কোয়াড্রিলেটারাল, এটার অ্যাঙ্গেল ভ্যালু কত সেটাও আমরা জানি, 360 ডিগ্রি। 3 নম্বর পলিগন হচ্ছে প্যান্টাগন, প্যান্টাগনের অ্যাঙ্গেল ভ্যালু কত? হুম, তা এখন এটা আমরা অনেকে জানি না। এখন এটা জানার জন্য কি করব, একটা হচ্ছে যে র আন্ডারস্ট্যান্ডিং, সেটা কি দেখেন। মূলত এক একটা ট্রায়াঙ্গেল আমাকে 180 ডিগ্রি দেয়, এবং কেন দেয় সেটা ট্রায়াঙ্গেল এর 180 ডিগ্রি প্রমাণ আছে, সেটা দেখে নিন আপনারা কেন 180 ডিগ্রি দেয়। তা এখন ধরেন চতুর্ভুজে কেন 360 ডিগ্রি হলো সেটা আমরা প্রমাণ করি আগে। যেহেতু ত্রিভুজ 180 ডিগ্রি, সেটা প্রমাণিত আর কি, সেটার উপর প্রমাণ আছে আর কি, যেহেতু ত্রিভুজ 180 ডিগ্রি, তাহলে একটা চতুর্ভুজকে খেয়াল করেন, আমি যদি এইভাবে করে একটা ভাগ করে দেই, তাহলে কি দুইটা ত্রিভুজ হয় না? একটা চতুর্ভুজের মাঝখানে এইভাবে করে দিলে কি দুইটা ত্রিভুজ হয় কি না? এই পাশে একটা, এই পাশে একটা। তো এটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, দুইটা মিলে 360 ডিগ্রি, এই কারণে চতুর্ভুজ 360 ডিগ্রি। এখন তাহলে প্যান্টাগনে কি হবে দেখি। প্যান্টাগনে আমি কয়টা ত্রিভুজ বানাতে পারি? এই নন ওভারল্যাপিং ত্রিভুজ এভাবে বানালে কয়টা বানানো যাচ্ছে? কয়টা হচ্ছে? তিনটা আছে। 3টা। তাহলে 3টাতে প্রত্যেকটাতে 180 ডিগ্রি করে, কত হবে তাহলে? 540 ডিগ্রি। তাহলে প্যান্টাগনে 540 ডিগ্রি। এখন একইভাবে যদি হ্যাক্সাগন নেই, হ্যাক্সাগনে কি হবে? দেখতে হবে যে আমি কয়টা ত্রিভুজ বানাতে পারি। নন নন ওভারল্যাপিং, তাহলে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই আর একটা ত্রিভুজ, কয়টা ত্রিভুজ হলো? চারটা। হ্যাক্সাগনে 4টা। তো প্রত্যেকটাতে কত করে? 180 করে, কত হলো? 720 ডিগ্রি। এভাবে করে অন্যান্যগুলো বের করা যায়, কিন্তু আমরা তো প্রত্যেকবার এরকম ট্রায়াঙ্গেল দিয়ে বের করে মানে সময় নষ্ট হবে না। তখন এখানে এটা একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, এই প্যাটার্ন থেকে একটা ফর্মুলা বানানো হয়েছে। কি ফর্মুলা বানানো হয়েছে দেখেন, এখানে যখন 180 ডিগ্রি, তখন সাইড কয়টা ছিল? 180 ডিগ্রিতে সাইড কয়টা ছিল? 3টা ছিল। তাহলে 3টা সাইডে 180 ডিগ্রি। এরপর দেখেন যখন 360 ডিগ্রি হলো, এখানে সাইড কয়টা? 4টা। অথবা আমরা এইভাবে চিন্তা করি যে তিনটা মানে কি বলা যায়, এই আমি যখন একটা ত্রিভুজ এখানে তিন বাহু দিয়ে করলাম, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে n থেকে 2টা মাইনাস করে দিচ্ছি, তাহলে একটা n থেকে 2 মাইনাস করে দিচ্ছি, তাহলে 1 থাকতেছে, আর এই একটা ট্রায়াঙ্গেল মানে ইন্টু 180 ডিগ্রি। এখন এখানে দেখেন n থেকে যদি আমি 2 মাইনাস করি, n মানে নাম্বার অফ সাইডস আর কি, নাম্বার অফ সাইডস। কয়টা সাইড? 4টা। তাহলে n থেকে যদি 2 মাইনাস করি, তাহলে 4টা থেকে 2টা মাইনাস করলাম, কয়টা থাকলো? 2টা। দুইটা তার থাকবে। মানে দুইটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, 2 ইন্টু 180। একইভাবে এখানে n কয়টা? 5টা। তাহলে 5টা থেকে আমি জানি যে এখানে ত্রিভুজ তৈরি হয়েছে 3টা, তা কিভাবে তৈরি হয়েছে? n থেকে 2 মাইনাস করে, অর্থাৎ এখানে 5 থেকে 2 মাইনাস করে 3টা। তো ওই তিনটার প্রত্যেকটা 180 ডিগ্রি করে, তো এই জন্য 540 হয়েছে। তার মানে এইটাই ফর্মুলা, যে যেমন এখানে হ্যাক্সাগন এই 6টা, কিন্তু ত্রিভুজ তৈরি হয়েছে কয়টা? 1 2 3 4টা। চারটা আছে।
তো 6টা বাহু কিন্তু ত্রিভুজ আছে 4টা, কত কম? 2 কম। তাহলে n মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি, এটাই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, আপনার যত সাইডই হবে তার থেকে 2 মাইনাস করে দিলে ওই সংখ্যক ইয়া পাওয়া যাবে, কি ত্রিভুজ পাওয়া যাবে, যে কোনো সংখ্যক। ধরুন আপনি একটা এই ডেকাগন, ডেকাগন মানে কি 10 বাহু, 10 বাহু। এখন এই ডেকাগনে আপনি কয়টা ত্রিভুজ পাবেন বলেন? 8টা পাবো। 8টা পাবো, 2টা কম, 2 কম, প্রত্যেক জায়গায় 2 কম। এই যে এখানে 3 থেকে 2 বিয়োগ করলে একটা ত্রিভুজ হচ্ছে, এখানে 4 থেকে কি বলে 2 বিয়োগ করলে 2টা ত্রিভুজ হচ্ছে, 5 থেকে 2 বিয়োগ করলে 3টা ত্রিভুজ। এভাবে 10 ডেকাগন মানে 10, 10 থেকে 2 বিয়োগ করলে 8টা ত্রিভুজ তৈরি হবে। তাহলে ডেকাগনের অ্যাঙ্গেল ভ্যালু কত হবে? 8 ইন্টু 180 হবে নাকি? কি ঠিক আছে, বোঝা গেল? তো এই ডেকাগনের অ্যাঙ্গেল ভ্যালু এভাবে করে আর কি আমরা বের করে নিতে পারবো। তো যে কোনো ইয়া দেখ, পলিগন দেখ, আমরা অ্যাঙ্গেল ভ্যালু, টোটাল অ্যাঙ্গেল ভ্যালু আর কি এখানে বলছি আমি, টোটাল অ্যাঙ্গেল ভ্যালু সেটা এভাবে বের করব। মানে যত সাইড তার চাইতে 2টা কম ত্রিভুজ আর ইন্টু 180 ডিগ্রি প্রতি ত্রিভুজের জন্য। এই কারণে এই জন্য ফর্মুলা হচ্ছে যে কি বলা যায়, ভ্যালু অফ অ্যাঙ্গেলস, তাই না, অ্যাঙ্গেলস অফ পলিগন। ফর্মুলা কি দাঁড়ালো তাহলে বলেন? n মাইনাস টু সাইড মাইনাস ইন্টু 180 ডিগ্রি। ঠিক আছে, এটাই ফর্মুলা দেখবেন বইতে থাকে, যেটা আর কি। কেন হয়েছে সেটা আমরা দেখলাম, কারণ ওই যে 2টা কম ত্রিভুজ তৈরি হয়, যতগুলা সাইড তার থেকে 2টা কম, 2 মাইনাস করলে ওই সংখ্যক ত্রিভুজ হয়, আর প্রত্যেকটা ত্রিভুজে 180 ডিগ্রি। এই কারণে এই পলিগনের অ্যাঙ্গেল ভ্যালু হচ্ছে n মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি। ওকে, এরপর আসেন ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল ভ্যালু। ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল ভ্যালু মানেটা কি? যেমন একটা ত্রিভুজ, একটা ত্রিভুজে 180 ডিগ্রি, ঠিক আছে? তো ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল কত? প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে? 60 করে স্যার। 60 করে। আমি কিভাবে বুঝবো এটা? যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে না 60 করে? ভাই তখনই তো 60 করে হবে। তাহলে সমবাহু না হলে আমি কি বলতে পারবো? কোনোভাবে না, বলা যাবে না। এগুলো যোগ করে তাহলে ভাগ করো। তাহলে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল পাওয়া যাবে কখন? মানে বলতে পারবো কখন? রেগুলারে। যদি রেগুলার হয় তাহলে আমি ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল বলতে পারবো, আদারওয়াইজ আমি বলতে পারবো না। ঠিক আছে, যে কোনো পলিগনই হোক আমি ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল বলে দিতে পারবো কিভাবে, কখন? যখন এটা রেগুলার হয়, রেগুলার সুষম হয়। কিন্তু অসম হলে আমি জানি না, এটা 30ও হতে পারে, এটা 20ও হতে পারে, এটা 100ও হতে পারে, এটা 90ও হতে পারে। কিন্তু রেগুলার হলে কত হবে? রেগুলার হলে এখানে কত হবে? প্রত্যেকটা 60 করে, 60 করে হবে। 60 করে। বিষয়টা এরকম আর কি। তাহলে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল ভ্যালুর কোশ্চেন যখনই আসবে মাথায় রাখতে হবে যে এটা রেগুলার পলিগন হতে হবে, আদারওয়াইজ আমি বলতে পারবো না যদি আমাকে আদার ইনফরমেশন না দেওয়া থাকে। তাহলে এখন রেগুলার একটা পলিগনের ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল ভ্যালু কত হবে? তো প্রথম হচ্ছে যে n মাইনাস টু ইন্টু 180, এটা কি ছিল? টোটাল অ্যাঙ্গেল ভ্যালু, টোটাল অ্যাঙ্গেল ভ্যালু। এখন এই টোটাল অ্যাঙ্গেল ভ্যালুকে ডিভাইডেড বাই যদি n করে দেই তাহলে আমার ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল পাওয়া যাবে। ডিভাইড বাই n কেন? কারণ এখানে আসলে যতগুলো সাইড ততগুলো অ্যাঙ্গেল থাকে। যে কোনো একটা পলিগনে যত সাইড তত অ্যাঙ্গেল থাকে। 4 সাইড থাকলে অ্যাঙ্গেলও 4টা, 5টা সাইড থাকলে বাহু থাকলে অ্যাঙ্গেলও 5টা, 10টা বাহু থাকলে অ্যাঙ্গেলও 10টা থাকে। মনে রাখবেন পলিগনের ক্ষেত্রে বা এরকম ক্লোজড এরিয়া যেগুলা, সেগুলোর জন্য সাইড যতগুলো থাকে অ্যাঙ্গেলও ততগুলো থাকে, এবং ভার্টেক্স বলে শীর্ষ, সেটাও ততগুলোই থাকে। সাইড, অ্যাঙ্গেল, ভার্টেক্স সমান সমান থাকে, সবগুলা সংখ্যক আর কি, সংখ্যায় সমান থাকে। তো তাহলে এখন যদি আমার টোটাল অ্যাঙ্গেল ভ্যালু n মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি হয়ে থাকে এবং নাম্বার অফ অ্যাঙ্গেল হচ্ছে তাহলে n, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলে কত? ডিভাইড বাই n করলে পাওয়া যাবে। ঠিক আছে, এবং সেটা কোথায় পাওয়া যাবে? কোন ধরনের ইয়েতে? রেগুলার পলিগনে পাওয়া যাবে, ইরেগুলারে পাওয়া যাবে না, কারণ ইরেগুলার এক একটা এক এক ভ্যালু দিয়ে তৈরি হতে পারে। ওকে, আচ্ছা। এন্ড ফাইনালি আরেকটা জিনিস হচ্ছে যে এই ডায়াগোনাল। তো ডায়াগোনাল, নেক্সট নাম্বার অফ ডায়াগোনাল, কর্ণ, কর্ণ কয়টা? তাহলে প্রথম আমাদের এই পলিগন কোনটা? ফার্স্ট ডিগ্রি পলিগন কোনটা? ত্রিভুজ না? ত্রিভুজ। ত্রিভুজ। ত্রিভুজের ডায়াগোনাল কয়টা? স্যার ত্রিভুজে, একটা। ত্রিভুজে কোনো ডায়াগোনাল নাই। ত্রিভুজে কোনো ডায়াগোনাল নাই। কেন? ডায়াগোনাল বিষয়টা কি আসলে? ডায়াগোনাল বিষয়টা কি? বিপরীত বিন্দু থেকে বিপরীত দুইটা বিন্দুর যোগফল, পাশাপাশি বিন্দুর যোগফলে ডায়াগোনাল তৈরি হয় না। তো এখানে তো ত্রিভুজের ক্ষেত্রে তো প্রত্যেকটা বিন্দুই তো পাশাপাশি, প্রত্যেকটা পাশাপাশি না? হ্যাঁ, তাহলে হচ্ছে না। আচ্ছা, চতুর্ভুজে কয়টা ডায়াগোনাল? স্যার দুইটা স্যার।
দুইটা, এই দুইটা, আবার এই দিকের দুইটা। তাহলে চতুর্ভুজে এসে আমরা দুইটা পেলাম। এভাবে করে যদি পঞ্চভুজে তাকাই, এখানে কয়টা ডায়াগোনাল হবে? দেখেন এটার সাথে এটার একটা, এটার সাথে এটার একটা দুইটা, এখানে এখানে একটা তিনটা, এখানে একটা চারটা, এখানে একটা পাঁচটা। তাহলে এখানে করে পাঁচটা পাওয়া গেল। কিন্তু এভাবে ড্র করে আমরা আবারও করব না, তাহলে আমরা এখানে প্যাটার্ন তৈরি হবে সেটা দিয়ে দেখব। দেখেন প্রথম তিনটা পর্যন্ত কোনো ডায়াগোনাল হয় না, দেখছেন? তিনটা সাইড নিয়ে কোনো ডায়াগোনাল হয়েছে? তিনটা সাইডে মানে ত্রিভুজ কোনো ডায়াগোনাল হয় নাই। তাহলে আমরা এখানে n-3 করে দিব, মনে রাখবেন n-3। ওখানে আগেরবার যখন n-2 করেছিলাম, কেন? ওই যে দুইটা সাইড নিয়ে কোনো ত্রিভুজ তৈরি হয় না এই কারণে। তাহলে দুইটা থেকে বাদ কমাই দিয়ে এরপরে যে কয়টা সে কয়টা ত্রিভুজ তৈরি হয়েছিল। আর এখানে n-3 নিচ্ছি, কেন n-3 করছি? কারণ তিনটা সাইড পর্যন্ত আমি কোনো ডায়াগোনাল পাবো না। যখনই তিনের বেশি হবে তখনই ডায়াগোনালটা তৈরি হবে। তাহলে n-3 সংখ্যক বিন্দু থেকে প্রত্যেকটা থেকে ধরেন n সংখ্যক লাইন টানলে আমি ডায়াগোনাল পাবো n ইন্টু n-3। এটা হচ্ছে যে বেসিক কথা। n ইন্টু n-3, খেয়াল করেন, n ইন্টু n-3 এতগুলো আমি ডায়াগোনাল পাবো। যেমন ধরেন চতুর্ভুজ দিয়ে বলি, ধরেন এখানে একটা বিন্দু, এই বিন্দু থেকে আমি কয়টা ডায়াগোনাল পাচ্ছি? এই বিন্দুটা থেকে কয়টা ডায়াগোনাল পাচ্ছি? এই বিন্দু থেকে ডায়াগোনাল কয়টা হবে? একটা, এই যে এটা। বুঝতে পারছেন নাকি? হ্যালো? না। এই বিন্দুটা থেকে ডায়াগোনাল কয়টা পাবো? এই যে একটা, এটা। এরপর আসেন এই বিন্দুতে, এই বিন্দু থেকে ডায়াগোনাল কয়টা পাবো? একটা, এটা। একটা পাবো। এই বিন্দু থেকে আসেন, এই বিন্দু থেকে কয়টা পাবো? একটা। কিন্তু এই ডায়াগোনালটাকে না আমি এই বিন্দু দিয়ে একবার কাউন্ট করে ফেলছিলাম, করেছিলাম কিনা? এই বিন্দুতে আবার এখন এই বিন্দু থেকেও হিসাব করতেছি, কারণ আমার তো দরকার প্রত্যেকটা বিন্দু থেকে কয়টা ডায়াগোনাল হয়। এই জন্য যখন আমি n ইন্টু n-3 করছি, আমি আসলে একই ডায়াগোনাল দুইবার কাউন্ট করেছি, প্রত্যেকটা ডায়াগোনালকে দুইবার কাউন্ট হয়েছে। তাহলে এখানে n ইন্টু n-3 যেটা, সেখানে ডাবল কাউন্টিং হয়েছে। তাহলে অ্যাকচুয়াল কয়টা হবে? ডিভাইডেড বাই 2 করে দিলে হবে। তাহলে নাম্বার অফ ডায়াগোনালস কি দাঁড়ালো? n ইন্টু n-3 ডিভাইড বাই 2। মনে থাকবে? n মানে হচ্ছে প্রত্যেকটা বিন্দু থেকে নিয়ে কয়টা ডায়াগোনাল তৈরি করা হয়। ডায়াগোনাল তৈরি হবে n-3 সংখ্যক, মানে এক একটা বিন্দু থেকে। কারণ 3 পর্যন্ত 3 সাইড নিয়ে কোনো ডায়াগোনাল তৈরি হবে না। 3 সাইডের উপরে গেলে ডায়াগোনালটা আসছে, সেই জন্য তিনটা বাদ দিয়ে বাকি বাহু থেকে হিসাব করব, বাকি বিন্দু থেকে হিসাব করব n-3। তাহলে n ইন্টু n-3 হচ্ছে টোটাল আমার ডায়াগোনাল। কিন্তু এতে করে আমি ডায়াগোনাল দুই দিক থেকে, দুই এন্ড থেকে হিসাব করে ফেলছি। আর এই মাথা থেকেও করেছি একবার, এই প্রান্ত থেকেও করেছি। তো তখন কি করতে হবে? এটা ডাবল কাউন্টিং হয়ে গেছে, এই জন্য আমি 2 দিয়ে ভাগ করে দিলাম। 2 দিয়ে ভাগ করে দেওয়াতে আমার অ্যাকচুয়াল ডায়াগোনাল পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমার ডায়াগোনালের ফর্মুলা। ঠিক আছে? এটা হচ্ছে যে ওয়ান ওয়ে। আনাদার ওয়ে হচ্ছে ডায়াগোনালের ফর্মুলা, সেটা হচ্ছে যে যদি আমি লেটস সে ডায়াগোনাল হওয়ার জন্য কি লাগে আসলে, আমি আবার চতুর্ভুজই টানি। ডায়াগোনাল হওয়ার জন্য আসলে আমার দুইটা বিন্দুর যোগফল লাগে, তাই তো? দুইটা বিন্দুর যোগফল লাগে, যে কোনো দুইটা বিন্দু। তাহলে ধরেন এখানে বিন্দু কয়টা? এখানে বিন্দু কয়টা? চারটা স্যার। চারটা বিন্দু। তাহলে চারটা বিন্দুর মধ্যে দুইটা বিন্দু আমাকে কি করবে? ডায়াগোনাল তৈরি করবে, NA2। তাহলে 4C2 লিখবো না? তাহলে আমি 4 এর জায়গায় এখানে n লিখি আর কি, মানে জেনারেলাইজ করার জন্য। তাহলে n লিখি, তাহলে NC2। NC2 সংখ্যক ডায়াগোনাল পাবো। কিন্তু কথা হচ্ছে NC2 সংখ্যক আমি লাইন পাবো, সবগুলোই কি ডায়াগোনাল? যেমন ধরেন এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে আমি এই দিকে একটা পাচ্ছি, এই দিকে একটা পাচ্ছি, এই দিকে একটা পাচ্ছি, তিনটা পাচ্ছি কিনা? এই বিন্দুটাকে কল্পনা করেন, এই বিন্দু থেকে আমি তিনটা এভাবে করে মানে তিনটা অ্যানাদার বিন্দুতে জয়েন করতে পারছি কিনা? পারছি। এর মধ্যে এই তিনটার মধ্যে কি সবগুলোই কি ডায়াগোনাল? না স্যার, একটা ডায়াগোনাল। একটা তো বাকিরা কে আসলে? বাকিরা আসলে সাইড। এটাও সাইড, এটাও সাইড, তার মানে ওই n। এই জন্য NC2 থেকে n সংখ্যক মাইনাস করে দিতে হয়, মানে এখানে সবগুলা সাইডও কাউন্ট হয়ে গেছে, প্রত্যেকটা সাইডও কাউন্ট হয়েছে। তাহলে ওই সাইডগুলো আমাকে মাইনাস করে দিতে হবে, কারণ সাইডগুলো তো আর ডায়াগোনাল না। তাহলে NC2 মাইনাস n, এটাও সত্য। আপনি যে কোনোটা অ্যাপ্লাই করতে পারেন, দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে n ইন্টু n-3 ডিভাইড বাই 2, অর NC2 মাইনাস n, NC2 মাইনাস n। তাহলে ডায়াগোনালের ফর্মুলা মানে বের করার ইয়ে হচ্ছে এটা। ঠিক আছে? তো মোটামুটি বেসিক আলোচনা আমাদের এখানে। এখন আমরা কোশ্চেনে যাই। থ্রি থ্রি টু, একটি পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি কত?
আমরা অলরেডি আলোচনা করেছি পঞ্চভুজ মানে পেন্টাগন, অন্তকোণ মানে হচ্ছে যে ভিতরকার কোণগুলো আর কি। অন্তকোণ কত হবে? কত হবে পঞ্চভুজে কয়টা কয়টা মানে কি করবো, এই যে n-2 আর কি, তার মানে 3 × 180, 3 × 180 যেটা সেটা। তো 3 × 180 এখানে কয়টা সমকোণ থাকে? সমকোণ কয়টা? এই 180-তে দুইটা, তাহলে 3 × 2 মানে 6টা, তো 6টা সমকোণ। ঠিক আছে। হাউ মেনি ডিগ্রিজ আর দেয়ার বিটুইন টু অ্যাডজেসেন্ট সাইডস অফ এ রেগুলার পেন্টাগন? একই কথা না, এটা একই কথা না, এটা হচ্ছে ভিন্ন। আগেরটা ছিল যে মানে মোটটা, আর এখানে হচ্ছে কি ইন্ডিভিজুয়ালটা। বিটুইন টু অ্যাডজেসেন্ট সাইড, দুইটা পাশাপাশি সাইডের মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটা কত, মানে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেলটা কত, কত হওয়া উচিত? ওই যে ফর্মুলা ছিল, ফর্মুলা যদি করি তাহলে n-2 ইন্টু 180 বাই কি n, ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেলের জন্য বাই n। তাহলে এখন পঞ্চভুজের জন্য n-2 মানে কত? 5 - 2 মানে 3 ইন্টু 180 ডিভাইডেড বাই 5, তো কত হচ্ছে? 36 আর ইন্টু 3 108, দিস ইজ 108। এখন দেখেন এই কোশ্চেন, এই ধরনের কোশ্চেনকে আমরা অন্যভাবে ইয়ে করব, ডিসকাস করব এবং মেন্টালি সলভ করব। হ্যাঁ, এভাবেও করতে পারেন আপনি, কোনো সমস্যা নাই, বাট আরও দ্রুত পদ্ধতি হয় আছে, সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে একটা পলিগনের এটা, এগুলো তো হলো ইন ইন মানে ইন্টারনাল অ্যাঙ্গেল, ঠিক আছে। এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত? এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু কত? যেমন ধরেন ত্রিভুজ, ত্রিভুজের এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু কত বলেন? এক্সটেরিয়র মানে বহিস্থ, বহিস্থ কোণের সমষ্টি কত? 120 না স্যার? না, এগুলো আমি আলোচনা করেছি কিন্তু। এক্সটেরিয়র অ্যাঙ্গেল 360 স্যার। 360 ডিগ্রি, এই যে এইটা প্লাস এইটা প্লাস এইটা কত হবে? 360 ডিগ্রি। 120 দিয়ে দিতে স্যার। হ্যাঁ, একটা আছে 120 স্যার, যদি না না, 120 আপনি তো জানবেন না, আপনি 120 কেমনে বলতে পারেন? এটাকে 60 করে কি বলে দিছে আপনাকে? এটা তো ত্রিভুজ যে কোনো রকমেরই হতে পারে, এইরকম ত্রিভুজ হতে পারে, তো তখন আপনি কি এক একটা 120 বলতে পারবেন না? কিন্তু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণ কত হবে? 360 ডিগ্রি। চতুর্ভুজের ক্ষেত্রে কত বহিস্থ কোণ? 360। 360। পঞ্চভুজের ক্ষেত্রে? আপনি বলেছিলেন সবগুলোর ক্ষেত্রে সবগুলোর 360। ক্ষেত্রে। তো এটা খুব জরুরি পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ অফ এ পলিগন ইজ অলওয়েজ হোয়াট? 360 ডিগ্রি। ঠিক আছে, সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেলস অফ এনি পলিগন ইকুয়াল টু 360 ডিগ্রি। আর ইন্টেরিয়র কোনটা, সেটা তো এই যে ফর্মুলা দিয়ে বেরো। ইন্টেরিয়র কত, সেটা কি? ওই যে n-2 ইন্টু 180, এটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু। আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু কত? ইজ অলওয়েজ 360 ফিক্সড, এটা নিয়ে আর মাথা ব্যথা দরকার নাই। ত্রিভুজ হলো 360, চতুর্ভুজ হলো 360, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, দশভুজ, যত কিছুই হোক 360 ডিগ্রি এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু। ওকে, এখন দেখেন একটা পঞ্চভুজের ক্ষেত্রে যদি বাইরে 360 ডিগ্রি থাকে, তার মানে কয়টা অ্যাঙ্গেল ওখানে আসলে? পঞ্চভুজে কয়টা অ্যাঙ্গেল থাকে? পঞ্চ মানে পাঁচটা অ্যাঙ্গেল থাকবে, যত অ্যাঙ্গেল তত ভুজ। পঞ্চভুজ মানে 5 ভুজ, তাহলে অ্যাঙ্গেলও 5টা থাকবে। ঠিক আছে, অ্যাঙ্গেলও 5টা থাকবে। দেখেন এইখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা আসলে কি? এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হচ্ছে যে লেটস সে এটাকে আমি বাড়িয়ে দিই, তাহলে এই একটা অ্যাঙ্গেল, এরপর এটাকে বাড়িয়ে দিই, এই একটা অ্যাঙ্গেল, এটাকে বাড়িয়ে দিই, একই দিকে বাড়াতে হবে সবগুলোকে, এই একটা অ্যাঙ্গেল, এটাকে বাড়িয়ে দিই, এই অ্যাঙ্গেল, এবং এটাকে বাড়িয়ে দিই, এই অ্যাঙ্গেল, এই 5টা অ্যাঙ্গেল। ঠিক আছে, বুঝতে দেখতে পাচ্ছেন কিনা? এই 5টা অ্যাঙ্গেল লেটস সে নাম দিলাম এ বি সি ডি ই, নাম দিলাম লেটস সে। এই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর ভ্যালু কত? 360 ডিগ্রি। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে? এখন যেহেতু তারা রেগুলার, যেহেতু তারা রেগুলার, খেয়াল করবেন, যেহেতু রেগুলার, তাহলে কি সবাই সমান হবে না? ভিতরেও সবাই সমান, বাইরেও সবাই সমান, তাহলে কত হবে? প্রত্যেকটাতে 360কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? প্রত্যেকটা কত থাকতেছে? হুম, 72 ডিগ্রি করে না? তাহলে এখন দেখেন, এই যে লেটস সে আমি এইটা শুধু চিন্তা করি, এইটা চিন্তা করি, এখানে বাইরে এই যে ই কোণ যেটা, এটা 72 ডিগ্রি। এটা যদি 72 ডিগ্রি হয়, তাহলে ভিতরের এই কোণটা কত হওয়া উচিত? কারণ এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা মানে সরল কোণ তৈরি হয়েছে, যার বাইরের কোণটা 72,
তাহলে ভিতরে কোনটা কত কত 180 থেকে 70 সেটাই সেটা কত 108। 108। তাহলে আমি এভাবে করে এটা অ্যান্সার করতে পারি, যেটা আমরা ওই যে এখানে 108 পেয়েছিলাম দেখেন, এটা ফর্মুলা দিয়ে, বাট এটা আপনি মুখোমুখি করতে পারবেন। এখন আসুন কিভাবে মুখোমুখি করলাম দেখেন। এক রেগুলার প্যান্টাগন বলেছে, তাহলে রেগুলার প্যান্টাগনের 5টা অ্যাঙ্গেল, তাহলে টোটাল কত 360/5 কত, মানে টোটাল তো 360, 360, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত 72। তো বাইরে 72, ভিতরে তাহলে কত 180 থেকে বিয়োগ করলে চলে আসে, 180 থেকে বিয়োগ করলে চলে আসে কত হবে 108। সো এই যে 108 ইজ দ্য অ্যান্সার। কথা বুঝতে পারছি? আমাদেরকে জানতে চাইছে আর কি এই যে ভিতরের অ্যাঙ্গেলটা কত, মানে দুইটা সাইডের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত। তাহলে আমরা বাইরেরটা জানি, বাইরের মোট 360, 5 দিয়ে ভাগ করলে 72, বাইরে যদি 72 হয় ভিতরে 108 হবে, আর সেটা আমাদের রেকর্ড অ্যান্সার। তো দুইভাবে বের করার নিয়ম দেখলাম আমরা, ফর্মুলা তো আছেই কিন্তু এটাতে সময় নিবে, বাট এইভাবে চিন্তা করলে যেটা এখন করলে আমরা মুখোমুখি করে ফেলা যায় আর কি। তাহলে কি স্যার সবগুলো কোণেই 108 করে? অবশ্যই রেগুলার, পেলাম না। রেগুলার মানে তো তাই, প্রত্যেকটা সমান হতে পারে, প্রত্যেকটা সমান না হলে আমি অ্যাঙ্গেল ভ্যালু বেরও করতে পারবো না, এই কোশ্চেন তৈরি হবে না তখন, সেটা আমি আগেই বলছি। রেগুলার না হলে আমরা ওইটা বলতে পারবো না, কারণ এটা 30 ডিগ্রি হতে পারে, এটা 60 ডিগ্রি হতে পারে, এটা 90 হতে পারে, হোয়াট এভার, কিন্তু রেগুলার হওয়ার কারণেই তারা সবাই সমান। ঠিক আছে। একটি বহুভুজের বাহুর সংখ্যা 6টি হলে অন্তকোণ সমূহের সমষ্টি হবে কত, কত হবে? বাহু 6, তাহলে ত্রিভুজ কয়টা হবে, ত্রিভুজ কয়টা হবে 4টা, 4টা ত্রিভুজে কত হয় মোট, মানে কয়টা সমকোণ হয় আর কি, 4 ইন্টু 180 ডিগ্রি আর কি। তো 180 ডিগ্রিতে দুইটা, 180তে দুইটা, তারপরে 4 ইন্টু 2, 8টা সমকোণ। পাঁচ বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে? কর্ণ, এই যে এই বছরের কোশ্চেন এটা দেখেন, কর্ণের আলাপ করছি আমি, কিভাবে কর্ণ বের করব, n ইন্টু n মাইনাস 3/2, n ইন্টু n মাইনাস 3/2, তাহলে n কত 5, n মাইনাস 3 কত 2, ডিভাইড বাই কত 2, মনে আছে, n ইন্টু n মাইনাস 3/2, এটা আমাদের ফর্মুলা। অথবা nc2 মাইনাস n, আপনি এটাও করতে পারেন। তো nc2 মাইনাস n এখানে কত আসতেছে 5, আর nc2 দিয়ে করলে কত হতো 5c2 মাইনাস 5। তো 5c2 কত মনে আছে নিশ্চয়ই, 5c মানে হচ্ছে যে 5 ইন্টু 4/2, 5 ইন্টু 4/2 মানে 10 মাইনাস 5, সো 5। যেভাবে করেন অ্যান্সার ইজ 5। ঠিক আছে। হাউ মেনি ডায়াগোনালস ডাজ অ্যান অক্টাগন হ্যাভ, অক্টাগনে কয়টা ডায়াগোনাল হবে 8 বাহুতে, বলেন। 8 ইন্টু 5/2, সিম্পল জিনিস, n ইন্টু n মাইনাস 3/2, তার 8 ইন্টু 5/2, 20টা। হাউ মেনি ডায়াগোনালস এ ডোডেকাগন হ্যাজ, ডোডেকাগন হ্যাভ, ডোডেকাগন মানে কি, আচ্ছা এটা ডোডেকাগন হচ্ছে এই ডো ডেকা মানে 12, 12 সাইড, হ্যাঁ 12 সাইডের মধ্যে কয়টা ডেকা ইয়া থাকবে, কর্ণ থাকবে, ডায়াগোনাল থাকবে, বলেন কয়টা হওয়া উচিত? 12 ইন্টু 9/2, 54 স্যার। 54, 12 ইন্টু 9/2, 3টা কম, ওই যে কল্পনা করে নেবেন 3টা পর্যন্ত কোনো কর্ণ হয় না, তাহলে 12 ইন্টু 3টা কম মানে 9 আর বাই 2, কারণ ডাবল কাউন্টিং হয়ে গেছে এই জন্য। If the length of a side of a regular pentagon is 4 cm, the area of the pentagon is approximately what? এখন আসছে এরিয়া নিয়ে কথা। এখন প্যান্টাগন একটা জিনিস, এটার এরিয়া বের করাটা খুব সহজ কাজ না। ঠিক আছে, সাধারণত আমরা আমরা কিন্তু এরিয়া কার কার করে আসছি, যেমন এরিয়া আমরা ত্রিভুজের বের করে আসছি কিনা, অনেক ধরনের ত্রিভুজ সবগুলোতে আমরা এরিয়া বের করে আসছি। চতুর্ভুজ সংক্রান্ত যেসব আছে, এই কোয়াড্রিলেটারাল, অর্থাৎ এই কি বলে সামান্তরিক ছিল, বর্গ ছিল, তাই না,
রেক্টেঙ্গেল ছিল, রম্ব ছিল, এগুলোর এরিয়া আমরা বের করে আসছি। এখন আসছে পেন্টাগন। এখন পেন্টাগনের এরিয়াটা বের করার খুব সহজ কায়দা নাই, বাট হ্যাক্সাগন যেটা, সেটার আবার সহজ ইয়ে আছে, কারণ হ্যাক্সাগন একটা সিমেট্রিক্যাল অবজেক্ট, কেন একটু পর আমরা দেখব। কিন্তু পেন্টাগনকে এভাবে সিমেট্রিক্যাল বানানো যায় না, যার কারণে পেন্টাগনের যে এরিয়ার ফর্মুলা, এটা একটা বিদঘুটে ফর্মুলা। আমার কাছে এখানে ফর্মুলাটা লেখা নাই বোধহয়, নাকি সেটা আছে? আচ্ছা, সেটাও দেই নাই। ঠিক আছে, একটা ফর্মুলা আছে, আপনারা ইয়ে করলে ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। ঠিক আছে, এই মুহূর্তে ফর্মুলাটা লেখা নেই, কিন্তু এটা বিদঘুটে, এটা মনে থাকবে না আপনাদের। ঠিক আছে, মনে থাকবে না দেখে আর এখানে আমি দিইনি। এখন তাহলে তাহলে কিভাবে করব? একবারই জীবনে এটা এসছে বাংলাদেশের এক্সামে, এই যে এখানে কম্বাইন্ড 5 ব্যাংকে একবারই এসেছিল, আর কখনো এখন পর্যন্ত আসে নাই। তো তাহলে এটা কিভাবে মনে রাখবো? সেটা হচ্ছে যে আপনি এই যে √3 এর যে ভ্যালুটা, এটার সাথে কম্পেয়ার করে মনে রাখবেন। √3 এর ভ্যালুটা কত মনে আছে? √3 কত? কারো কথা নাই। √3 এর ভ্যালু কত? 1.732 না? হ্যালো, স্যার মনে ছিল না এটা স্যার। √3 মনে থাকবে না? √2 কত? √2 কত? 1.21, 1.414। আর √3 কত? 1.732। এই দুটো তো মাথায় থাকতে হবে, ইমিডিয়েট আসতে হবে। আচ্ছা, তো √3 হচ্ছে 1.732, তাই না? এটার সাথে মনে রাখবেন আপনি এই √3 এর প্রথম ভ্যালু দুটা নেবেন অ্যাপ্রক্সিমেটলি আর কি, অর্থাৎ 1.7, 1.7, এরপর একটা ইগনোর করবেন, কোনো অসুবিধা নাই। অ্যাকচুয়ালি 1.71 হয় আর কি, তা আমি ওইটাও বাদ দিলাম, শুধু 1.7। আর হচ্ছে যে যে সাইড দিয়ে দিবে সেটাকে যদি এ বলা হয়, তাহলে এটার স্কোয়ার। তাহলে প্যান্টাগনের এরিয়া হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1.7 এ স্কোয়ার। এখন মূল যে ফর্মুলা ছিল, সেটাও যদি আপনি বের করেন, সেটাও কিন্তু অ্যাপ্রক্সিমেট আসবে, কারণ এটা রুটের ভিতরে রুট আছে দুবার, রুটের ভিতরে দুবার রুট আছে, এরকম কাহিনী আর কি ফর্মুলাটা। তো মূল ফর্মুলা আপনি অ্যাপ্লাই করলেও অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবেন। আর আমি এটা দিয়ে বের করতেছি, এটাও অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটাও অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে 1.7 মনে রাখবেন ওই যে √3 এর ভ্যালু থেকে, অ্যাপ্রক্সিমেট এটা 1.7 এ স্কোয়ার, যেটা সেটাই। ঠিক আছে, তাহলে 1.7 ইন্টু, এখানে বলা হচ্ছে যে ওই পেন্টাগনের সাইড হচ্ছে 4, তাহলে তার এরিয়া কত? তার মানে এ হচ্ছে 4, তার মানে 4 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার হচ্ছে 16, 16 ইন্টু 17 কত হয় অ্যাপ্রক্সিমেটলি? 16 ইন্টু 17 কত হবে? মানে 16 স্কোয়ার নিলে 256, 25-এর উপরে একটু উপরে, তো 25-এর একটু উপরে মানে, হ্যাঁ কত? 272। 272 নাকি? তাহলে 27.2 এরকম হবে আর কি অ্যাপ্রক্সিমেট। তো আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিচ্ছি, এই জন্য এটা অ্যান্সার হবে বি। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ রেগুলার হেক্সাগন উইথ সাইড মেজারিং 1 ইঞ্চ। এখন রেগুলার হেক্সাগনের এরিয়া কত? আচ্ছা, এটা আবার মানে মনে রাখার যায়, এবং এটা মনে রাখতেও হবে, এবং এটার উপরে প্রচুর কোশ্চেন হয়। আমাদের দেশে হয় না খুব একটা, আমাদের দেশে বোধহয় একবারই কোশ্চেন হয়েছে, বাট ইন্ডিয়ান এক্সামগুলোতে এই হ্যাক্সাগনের উপরে না প্রচুর কোশ্চেন হয়, জিওমেট্রির অনেক কোশ্চেন তাদের এই হ্যাক্সাগনের উপর হয়। এখন রেগুলার হ্যাক্সাগন কি জিনিস? ওই যে রেগুলার মানে কি, প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান। তাহলে বলেন তো প্রত্যেকটা বাহু কত করে, এই কোণ কত করে? রেগুলার হ্যাক্সাগনের প্রত্যেকটা কোণ কত করে তাহলে? বলেন, দ্রুত বের করেন। স্যার 120। 120। কিভাবে বের করছেন? স্যার আপনি বলছিলেন যে 360 থেকে। রাইট, মানে এক্সটেরিয়র দিয়ে বের করছেন, তো এটাই বের করা বেটার। হ্যাঁ, ইন্টেরিয়র দিয়েও বের করতে পারতেন। ইন্টেরিয়র দিয়ে বের করলে কি হতো, এখানে যেহেতু হ্যাক্সাগন, তাহলে 6টা সাইড, তাহলে ত্রিভুজ হবে কয়টা? 4টা। তাহলে 4টা ত্রিভুজ, প্রত্যেকটাতে কত? 180 ডিগ্রি। আর প্রত্যেকটা কোণ কত হবে তাহলে? ডিভাইড বাই কয়টা কোণ? 6টা কোণ, 6 দিয়ে ভাগ করলে এটা চলে আসবে। কত হচ্ছে এখানে? 3, 4, 12, 120। এটাগুলো ফর্মুলা দিয়ে করলে, কিন্তু আমি হচ্ছে যে 360-এর হিসাব দিয়ে করতে, এক্সটেরিয়র দিয়ে। তাহলে এক্সটেরিয়রও হচ্ছে 360, কয়টা অ্যাঙ্গেল? 6টা, তো প্রত্যেকটাতে কত? 60। তো বাইরে যদি 60 থাকে, ভিতরে কত থাকবে? 120। এটা মুখোমুখি করা যায়, ক্যালকুলেশন লাগে না আর কি। তো এভাবে করবেন, তাহলে 120 ডিগ্রি করে, হ্যাঁ, প্রত্যেকটা। এখন দেখেন, আমি যদি মাঝখানে একটা বিন্দু নেই, একদম সেন্টারটা নেই, নিয়ে যদি আমি এদেরকে যোগ করে দেই, এদেরকে প্রত্যেকে যোগ করে দেই, হ্যাঁ, তো এখানে আপাতত কি দেখা যাচ্ছে? কি এটা কি দেখা যাচ্ছে? চতুর্ভুজ না? তিনটা,
তিনটা চতুর্ভুজ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবারে আমি এই এদেরকে আবার যোগ করে দেই, এই শিশুগুলো যোগ করে দেই। তাহলে এখন কি পাচ্ছি? ত্রিভুজ পাচ্ছি। ত্রিভুজ পাচ্ছি কিনা? এখন আসেন এই এক একটা ত্রিভুজের হিসাব একটু হিসাবটা হিসাব করি। এই যে মাঝখানে যেহেতু এই সেন্টারে কত ডিগ্রি আছে, 360 ডিগ্রি না? যেহেতু এখন আমি 6টা ভাগ করে ফেললাম, তাহলে প্রত্যেকটা কোণ কত করে হবে? প্রত্যেকটা কোণ কত করে হবে? 60 ডিগ্রি করে হবে, হবে কি না? আচ্ছা, এরপরে আসেন এই যে আগে যে অ্যাঙ্গেলটা বলছিলেন 120 ডিগ্রি, এখন যখন আমি এখানে মাঝখান দিয়ে টানলাম, তাহলে কি ওই 120 ডিগ্রি যেটা সেটা অর্ধেক হয়ে গেল না? হাফ হয়ে গেল কি না? তাহলে এখানে 60 ডিগ্রি, দেন এখানেও 60 ডিগ্রি। তার মানে এই যে ত্রিভুজগুলা, একটা ত্রিভুজ আমি নিচ্ছি, এই ত্রিভুজটা কি হয়ে গেল? একটা ইকুইলেটার ট্রায়াঙ্গেল হয়ে গেল। ইকুইলেটার ট্রায়াঙ্গেল হলো কিনা? কারণ এখানে প্রত্যেকটাই 60 60 60 করে ইকুইলেটার ট্রায়াঙ্গেল হয়েছে। কি ক্লিয়ার? বুঝে গেল নাকি কথাটা? হ্যাঁ নাকি? কথা বলেন না কেন? এখানে যেই ইয়েটা হলো, এই যে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ, চারটা ত্রিভুজ, পাঁচটা ত্রিভুজ, এই প্রত্যেকটা ত্রিভুজ এখানে এই বাহু আর এই বাহু তো সমান, কারণ এটা তো এই সেন্টার থেকে দোনোটার ডিস্টেন্স সমান। আর এখানে যেহেতু 60 ডিগ্রি আছে, এই বাহু দুটো সমান মানে তাহলে এখানে বাকিগুলো 60 60 করে হবে। এবং এটা এমনিতেও বোঝা যায়, যেহেতু মোট 120 ডিগ্রি ছিল, আমি মাঝখান দিয়ে টানছি, তাহলে 60 করে হবে। তার মানে এই 60 60 60 হওয়াতে এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ হয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজের ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা কি? স্যার √3 a²/4। √3/4 a²। এটা কি সমবাহু ত্রিভুজের ফর্মুলা? এখন এখানে সমবাহু ত্রিভুজ কয়টা আছে? কয়টা তো রয়েছে এই হেক্সাগনে? 6টা। তাহলে এই পুরাটার এরিয়া কি হওয়া উচিত? 6 ইন্টু এটা না? এটা হওয়া উচিত কি না? কারণ এক একটা এখানে সমবাহু ত্রিভুজ তো রয়েছে, প্রত্যেকটা এক একটা সমবাহু ত্রিভুজ। তাহলে 6টা √3/4 হচ্ছে। তাহলে এইটা আমার ফর্মুলা। তাহলে এখন এটাকে সিম্পলিফাই করা হয়েছে কিভাবে? আমরা 2 দিয়ে কাটলে 2 আর 3, তাহলে কি রইল? কি রইল? 3√3/2 a²। তাহলে 3√3/2 a² হচ্ছে হেক্সাগনের এরিয়ার ফর্মুলা, মনে থাকবে? 3√3/2 a²। কেমনে আসছে এটা দিয়ে দেখালাম, যদি ভুলে যান, মানে আপনি এই জিনিস আমি না দেখালেও পারতাম, কিন্তু আপনি যাতে ভুলে না যান সেজন্য দেখাইছি, এবং ভুলে গেলে আপনি বের করে নিয়ে আসতে পারবেন। হয়তো এটার প্রয়োগ খুব বেশি হয় না দেখে আমরা ভুলে যাব, কিন্তু ভুলে গেলে কিভাবে নিয়ে আসবেন সেটা দেখালাম। এখানে কল্পনা করবেন যে 6টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, প্রত্যেকটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা আমরা জানি √3/4 a²। তাহলে ইন্টু 6 করে দেন, বাট আমি ইয়ার এই হেক্সাগনের এরিয়াটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে হেক্সাগনের এরিয়ার ফর্মুলা কি? √3/2 3√3/2 a², 3√3/2 a²। এখন এই কোশ্চেন আমাদের 339 এর কোশ্চেনে বলা হয়েছে যে যেটার সাইড 1 সেটার এরিয়ার কত? সাইড মানে হচ্ছে যে এই যে এ যেটা সেটা আর কি, এই এটা আসলে সাইড আর কি, এখানে এই যে এ যেটা সেটা সাইড, তখনই আর কি এই ভ্যালুটা হয় 3√3/2 a²। তাহলে এ যদি 1 হয় তাহলে ভ্যালু কত হবে? অ্যান্সার কত হবে বলেন? সি নাম্বারটা, সি। এটা যদি 1 হয় অন স্কয়ার। এই যে 1 তো বলাই আছে, সাইড 1 মানে এর জায়গায় 1 বসাবো, তাহলে 1 আর 3√3/2 এটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি বলেন? নেক্সট ওয়ান, একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 4 মিটার হলে এর ক্ষেত্রফল কত? দেখেন তো এই গল্প না, এই যে কেন্দ্র এখান থেকে এখান পর্যন্ত 4 আর কি বলতেছে, এইটা 4, তাহলে ক্ষেত্রফল কত হবে বলেন তো? কেন্দ্র থেকে কৌণিক বিন্দু যদি 4 হয়, তাহলে আমি জানি যে এখানে সুষম ত্রিভুজের ষড়ভুজের ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা বাহু সমান। তাহলে এই যেটা এটাও তো 4, এই সাইড যেটা এটা তো 4, কারণ এইটা এটা এটা তিনটা সমান, এই কারণে তো সেই সমবাহু ত্রিভুজ হয়েছিল, সমবাহু ত্রিভুজ হয়েছিল। তাহলে এইটুকু যদি 4 বলা থাকে, তাহলে সাইডও 4, মানে এ 4। তাহলে এ যদি 4 হয় তখন এরিয়া কত হবে? 24 ইনটু √3। 3√3/2 ইন্টু 4²। তাহলে কত আসতেছে? 4² মানে 16, 8, 24√3। ঠিক আছে, 24√3।
341 একটি সুষম ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল 100 পাই হলে ওই ষড়ভুজের ক্ষেত্রফল কত? একটি সুষম ষড়ভুজের রেগুলার হেক্সাগন এর ভিতরে একটা ত্রিভুজ কি বৃত্ত নাকি বৃহত্তম বৃত্ত আঁকা হয়েছে, মানে সর্বোচ্চ এরিয়া আর কি হবে যে বৃত্তটা, এইটা তাহলে প্রত্যেকটা এখানে টাচ করবে, প্রত্যেকটা বাহুকে টাচ করবে বৃত্তটা, কিন্তু হ্যাঁ এই বৃত্তটার ক্ষেত্রফল দেওয়া আছে 100 পাই, তাহলে ওই ষড়ভুজের ক্ষেত্রফল কত? ষড়ভুজের ক্ষেত্রফল। আচ্ছা দেখেন এখানে আমি যদি এইটা নেই, এইভাবে চিন্তা করেন, এই তো এটা কি হচ্ছে আসলে, যখন আমরা একটু আগে ত্রিভুজ বানাইছিলাম তখন কিন্তু এই শীর্ষ কোন এটা দিয়ে শীর্ষ ত্রিভুজটা বানাইছিলাম, এই যে এভাবে করে ত্রিভুজটা বানিয়েছিলাম এভাবে। আর এখন দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে যে 100 পাই কি বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল 100 পাই মানে কি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার যদি 100 পাই হয় তাহলে আর কত? 10। আর হচ্ছে 10। এই আর এখানে কোনটা আসলে, এইটা না এই যে যেটা আমি আনাদার কালার দিচ্ছি, ব্ল্যাক দিচ্ছি, হ্যাঁ এই যে আর এটা না, আরটা দেখেন এটা আর কি না, এটা আর, তো এটা যদি আর হয় তাহলে আমার সাইডটা কত? আমার দরকার হচ্ছে এই সাইডটা, এই সাইডটা পেলে কিন্তু আমি এরিয়া মানে সর্বোচ্চ ক্ষেত্রফল বের করতে পারবো। এই সাইড মানে হচ্ছে যে এ আর কি আসলে, কারণ এই সাইড, আমি এটাকে অন্য কালার দিই একটু, এই সাইড, এই সাইড এবং এই সাইড একই, এই তিনটা সাইড একই, এই সাইড, এই সাইড এবং এই সাইড একই। তখন এই আমি আমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আর, মানে কি এই লম্বটা দেওয়া আছে, তাহলে ওইটা কত? এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি জানি মনে আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই লম্বটা সাথে সাইডের কি সম্পর্ক, এই যে লম্ব মানে উচ্চতা হাইট আর কি, এই উচ্চতার সাথে সাইডের কি সম্পর্ক, কত রেশিও হয়? সমবাহু ত্রিভুজ, হ্যাঁ এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের এইটা হচ্ছে হাইট, হ্যাঁ √3। হ্যাঁ, তার মানে কি সাইড 2 হলে এটা √3, এটা না ছিল মনে আছে, জি স্যার। সাইড 2 হলে এটা √3, তার মানে এই যে √3 যেটা সেটা এখানে আর দেওয়া আছে, √3 ইকুয়াল টু আর দেওয়া আছে, তাহলে সাইড 2 সেটা কত হবে? আমার দরকার সাইড 2 বের করা। এই যে মানে হাইট যেটা, হাইট যেটা আমার এখানে যেটা √3 আমরা কোন একটা ক্লাসে দেখাইছি, এবং আমি বলছিলাম ওই যে একটা ভিডিও আছে ওটা দেখে নিতে ভালো করে, ওখানে অনেক কোশ্চেনই আছে। তো এইটা হচ্ছে যে √3 যেটা সেটাই আর কি এখানে আর, আর তো না 10 আর কি, সরি এই আরটাই তো 10, এখন 10 সরি 10, তাহলে √3 যে ভ্যালুটা সেটা আসলে 10, তাহলে 2টা কত, সাইডটা কত? তো 2 কত হওয়া উচিত? 20/√3 না, কি গুণ হবে না? জি স্যার, 20/√3। তার মানে এই সাইড এক একটা হচ্ছে 20/√3। এখন আমি সাইড যদি জানি আমি কি ক্ষেত্রফল বলতে পারি কত? ক্ষেত্রফল হচ্ছে 3√3/2 ইন্টু কি সাইডের স্কোয়ার, কত সেটা? 20√3 এর এই 20/√3 হোল স্কোয়ার, এইটা বুঝা গেল? এরিয়ার ফর্মুলা ওই আগেরটাই, এরিয়া কি ছিল? 3√3/2 a স্কোয়ার, এইটা ফর্মুলা, ষড়ভুজের ফর্মুলা। তাহলে এরিয়াটা কি হবে? 3√3/2 ইন্টু এই যে সাইড যেটা বের করলাম আমরা সেটা হচ্ছে যে 20/√3 এর স্কোয়ার। এখন এটা আমাদের ফাইনাল আনসার কত আসবে? এটাকে 3√3 ইন্টু এখানে কত আসবে, 20 এর স্কোয়ার হচ্ছে 400, তাই তো? আর নিচে কি হচ্ছে 2 ইন্টু 3, তাহলে বলেন কি হচ্ছে, এই 3 আর এই 3 ক্যান্সেল, 2 দিয়ে এখানে 200, তাহলে কি দাঁড়ালো 200√3, 200√3 অপশন ইজ সি। ঠিক আছে, বলেন কোনো কনফিউশন? এখানে একটা রেশিও বের করা যায়, রেশিও রেশিও অফ এরিয়া মানে বৃত্ত এবং ষড়ভুজের ক্ষেত্রে আর কি, ষড়ভুজের ভিতরে সর্বোচ্চ এরিয়া নিয়ে যদি বৃত্ত টানা হয় তাহলে সেই বৃত্ত আর ষড়ভুজের কি বলে এরিয়ার একটা রেশিও আছে, সেটা হচ্ছে যে π/2√3। এটা ওই শীটে দেওয়া আছে, আপনারা সেটা যদি মনে রাখতে পারেন করতে পারেন, π/2√3 হয় আর কি এরিয়া, এরিয়ার রেশিও। এখন এই পাই যেটা সেটা এখানে দেওয়া আছে 100 পাই, মানে পাইটা যেটা মানে বৃত্তের যেটা সেটা 100 পাই হয়ে গেছে, মানে 100 গুণ হয়ে গেছে, তাহলে এটাও 100 গুণ হয়ে যাবে, 100 গুণ হয়ে গেলে কত হবে? 200√3 হবে। তো এটা যদি মনে থাকে তাহলে অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ এভাবে করে করতে হবে আর কি। নেক্সট ওয়ান, একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি, এর বাহু সংখ্যা কত হবে? বলেন কত হবে? প্রত্যেকটা কোণ 168, 168, তাহলে কয়টা বাহু আছে?
কয়টা বাহু মানে কয়টা কোণ, একই কথা। কি হলো, বের করা যাবে? দেখেন বেসিক ফর্মুলা যেটা সেটা আগে দেখেন। ফর্মুলা কিভাবে আসবে, ওই যে যেগুলো আমি আলোচনা করছি সেখান থেকে বের করা যাবে। যেহেতু প্রত্যেকটা কোণ 180 ডিগ্রি, তো প্রত্যেকটা কোণের ফর্মুলার কি ছিল, ফর্মুলাটা কি ছিল? n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, এটা না ছিল প্রত্যেক কোণের ভ্যালু, ছিল কিনা এটা? n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইড বাই n, আর এই ভ্যালুটা ইকুয়াল টু এখানে দেওয়া আছে 168। তাহলে n কত বের করা যাবে না? বের করা যাবে। এখানে 180n মাইনাস 360 ইকুয়াল টু 168n। এখন এই 168 আর 180 এর পার্থক্য কত? 12 নাকি? 12 কিনা? 12 m ইকুয়াল 360 ডিগ্রি। তো 12 আর 360 ডিগ্রি হলে n কত তাহলে? 30। সো 30 অপশন ক ইজ দ্য অ্যান্সার। এইটা গেল ফর্মুলা দিয়ে, কিন্তু আমরা ওই যে রিভার্স ফর্মুলা যেটা মানে এক্সট্রুডেড অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করছি সেভাবে করলে কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যাবে। কিভাবে বলেন? দেখেন প্রত্যেকটা কোণ যদি 168 হয়, 68 হচ্ছে যে ভিতরের কোণ, তাহলে বাইরের কোণ কত? 12 ডিগ্রি। তাহলে 12 ডিগ্রি 12 ডিগ্রি করে মোট 360 ডিগ্রি আছে, তাহলে কত ডিগ্রি করে, মানে কয়টা বাহু? 30টা। কথা বুঝছেন? হ্যাঁ নাকি? এটা বুঝতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে জিনিসটাকে। 168 ডিগ্রির প্রত্যেকটা কোণ, মনে করেন এই যে 1 2 3 4 এরকম অসংখ্য, তো যে কোনো একটাকে নেই আমি, যে কোনো একটাকে মনে করেন এইটা, তাহলে এইটার এই যে বাইরে যেটা সেটা 168, 168, তাহলে ভিতরে কত? 12, না সরি ভিতরে 168, সরি ভিতরে 168, বাইরে কত? 12 ডিগ্রি। তো বাইরে এভাবে একটা 12 ডিগ্রি, কিন্তু আমি জানি যে বাইরে মোট 360 ডিগ্রি আছে, মোট 360 ডিগ্রি আছে, একটা 12 ডিগ্রি আছে। তাহলে মোট যদি 360 ডিগ্রি হয় আর একটা এক একটা যদি 12 ডিগ্রি হয়, তাহলে কয়টা অ্যাঙ্গেল আছে? 30টা অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল 30টা থাকা মানে সাইডও 30টা থাকা, বাহুও 30টা, অ্যাঙ্গেল যে কটা সাইডও সে কটা, তো 30টা। তো এটা মৌখিকভাবে হয়ে যায় না বলেন? হ্যাঁ, সিম্পলি 180 বাইরেরটা চিন্তা করবেন যে টোটাল 180, তাহলে ভিতরে 168 থাকলে বাইরে 12, কিন্তু বাইরে মোট থাকে 360, তাহলে 360 ভাগ 12 করলে 30। দ্যাট ইজ দ্য অ্যান্সার। নেক্সট ওয়ান, একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের মান 135 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত? বলেন, কত হওয়া উচিত? মুখোমুখি বলেন। অন্তঃকোণ ভিতরে 135, তাহলে বাইরে কত আছে? কত? 45 45। তাহলে 45 45 45 করে মোট কত আছে বাইরে? 360। তাহলে কয়টা আছে? 360কে 45 দিয়ে ভাগ করলে হবে, কয়টা হবে? 8টা। 45 এর ডাবল 90, আর 90 ইন্টু 4 হচ্ছে 360, তাহলে 4 দুগুণে 8 আর কি। নেক্সট ওয়ান, ইফ দ্য সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ পলিগন মেজার আপ টু 1260 ডিগ্রি, হাউ মেনি সাইডস? এখানে হচ্ছে যে টোটাল হচ্ছে 1260, তাহলে সাইড কয়টা বের করতে পারবেন? টোটাল হচ্ছে যে n-2 ইন্টু 180 ডিগ্রি, এটা দেওয়া আছে 1260, তাহলে n কত বের করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে কোশ্চেনটা আমি আর এখানে ডিসকাস করি না, এটা জাস্ট কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি, সলিউশন এখানে আছে, আপনারা করে নেন। দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ পলিগন আর ইন এপি, মানে পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো এপি হিসেবে আছে। মনে করেন একটা যদি 10 ডিগ্রি হয় এবং আরেকটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে গ্যাপ কত? গ্যাপ কত হলো? 10। তাহলে এরপরটা কত হবে? 30 ডিগ্রি, এরপরটা 40 ডিগ্রি, এভাবে করে আর কি। মেবি আবার অন্য কিছু হতে পারে, ধরেন 10 ডিগ্রি হতে পারে, 15, তারপরে 20, তারপরে 25, এভাবে হতে পারে, হোয়াট এভার। তো এটা এপি বোঝাচ্ছে। এখন দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল ইজ 120 ডিগ্রি অ্যান্ড দ্য কমন ডিফারেন্স ইজ 5 ডিগ্রি। তাহলে এখানে বলেই দিচ্ছি স্মলেস্টটা 120, তাহলে এরপরটা কত হবে? এরপরটা কত হবে? 125, তারপরে
130। এভাবে করে অ্যাঙ্গেলগুলো, ঠিক আছে, অ্যাঙ্গেল সব সমান হতে হবে, নট নেসেসারি। এখানে যেহেতু অ্যাঙ্গেল ভিন্ন ভিন্ন, তার মানে এরা কি ইরেগুলার পলিগন, এই জন্য। তো ফাইন্ড দ্য নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন, ঠিক আছে। তো নাম্বার অফ সাইড এখন বের করতে হবে আর কি। তো এখানে অপশন থেকেও হেল্প নেওয়া যেতে পারে। একটা হচ্ছে যে এই 60টা সাইড মিলে এটা হয় কিনা। তার মানে আমি যদি 120 থেকে 100, মানে কত যাবে তাহলে, লাস্ট অ্যাঙ্গেলটা কত হবে, 35 বাড়বে, 5 সাথে 35 বাড়বে, 120-এর সাথে 35 যোগ করলে কত, 155 হবে। দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে, 60টা সাইড যদি আমি আমি অপশন থেকে চেক করতেছি, 60টা সাইড ঠিক আছে, এই যে 20, 25, 30, 35, 40, 45, 55 হয়েছে 60টা, 40, 35, 40, 45, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এখন আপনি এগুলোকে যোগ করে দেখেন যে এই কি বলা যায়, পলিগনের যে কন্ডিশন সেটা মিট করে কিনা আর কি। হ্যাঁ, এখানে আমি সলিউশন দিয়েছি ওই যে কি ধারাবাহিক ইয়ে দিয়ে, সিরিজের যে নিয়ম আর কি, সিরিজের নিয়ম অনুযায়ী আর কি সলিউশনটা দেওয়া আছে, আপনারা সেটা হেল্প নিতে পারেন। আর এখানে এইভাবে করে চেক করে দেখা আর কি, যে এখানে এই ফাইন্ড দ্য নাম্বার অফ সাইডস ইন পলিগন। হ্যাঁ, মানে এই যে যোগফলটা, সেটা 60টা সাইডের জন্য যে যোগফলটা সেটা ম্যাচ করে কিনা আর কি, এটা দেখা আর কি। তারপরে এটা না হলে পরে 8টা দিয়ে দেখা, ঠিক আছে। বাট মোট সলিউশনটা, টোটাল সলিউশনটা আমি যদি একটু আনি, দাঁড়ান একটা মিনিট। এখানে দেখেন, তাহলে এখানে স্মলেস্ট অ্যাঙ্গেল 120, কমন ডিফারেন্স 5, তাহলে টার্মস হবে 120, 125, 130, এভাবে করে চলবে। দ্য সাম অফ দ্য ইন্টার অ্যাঙ্গেলস অফ এ পলিগন হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। তো সাম অফ n টার্মস অফ এন এপি হবে n-2 ইন্টু 180, যেটা এটা ইকুয়াল টু আমাদের এখানে অনুযায়ী, মানে n-2 ইন্টু 180 ডিগ্রি তো টোটাল অ্যাঙ্গেল বলে আমরা জানি, সেটা ইকুয়াল টু এখানে কি হবে, এখানে হচ্ছে যে n/2, মানে ওই যে ধারার যে সামের রুল, সেটা কি ছিল, ধারার সামের রুলটা কি ছিল, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। ওই ফর্মুলাটাকে আমরা এখানে বসাই, দুই পক্ষ সমান এটা ইয়ে করতেছি আর কি। তো সেটা কত, সেটা হচ্ছে n/2 ইন্টু ইন্টু 2 ইন্টু এ মানে এখানে 120, তারপরে প্লাস n-1 ইন্টু ডি মানে 5 বলা আছে এটা। তাহলে এই যে দুইটা, মানে একটা হচ্ছে যে জেনারেল ফর্মুলা টোটাল অ্যাঙ্গেলের সেটা, আর একটা হচ্ছে যে এই ধারার কারণে ধারার যোগফলের ফর্মুলা, সেটা হচ্ছে যেটা, এই দুইটা সমান, এই দুইটা সমান। তো এই দুই পক্ষ ইকুয়েট করলে আমরা যে ইয়াটা পাবো, এন এর ভ্যালু পাবো, সেটা আর কি আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার এখানে যেটা আসতেছে 9 অথবা 16, দুইটাই সত্য হতে পারে, 9 অথবা 16, যেহেতু অপশনে 9 আছে এই জন্য আমরা 9 দিব। ঠিক আছে, 9 দিব। 346. The base of a right prism is a square of side 5 centimeter. If its volume be 1025 cubic centimeter, its height will be what? একটা কি প্রিজম কি জিনিস, এখানে বলা হচ্ছে যে বেজ হচ্ছে রাইট প্রিজম, মানে হচ্ছে যে ধরেন একটা রাইট অ্যাঙ্গেল, রাইট ট্রায়াঙ্গেল আর কি এটা, এটা তো এর সাথে যদি আমি এভাবে করে বাড়িয়ে দিই, তাহলে যেটা পাওয়া যাবে সেটা আর কি একটা প্রিজম। এটা একটা প্রিজম যার বেসটা হচ্ছে এই যে বেসটা, এটা একটা রাইট ট্রায়াঙ্গেল বলা হচ্ছে, রাইট ট্রায়াঙ্গেল নাকি, ও না স্কোয়ার বলছে, সরি স্কোয়ার। আচ্ছা, তার মানে এটা ত্রিভুজেরও হয়, কিন্তু এখানে বলছে স্কোয়ার, সরি, তার মানে স্কোয়ার এই 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 স্কোয়ার বেজের উপরে একটা প্রিজম তৈরি হয়েছে আর কি, এরকম করে। ঠিক আছে, স্কোয়ার বেজ, এটা স্কোয়ার বেজ, তার উপর একটা প্রিজম তৈরি হয়েছে। তাহলে এই প্রিজমটার ভলিউম দেওয়া আছে 1025, এবং এই স্কোয়ারের সাইড যেটা সেটা দেওয়া আছে 5। তাহলে তার কি বের করতে হবে, হাইটটা কত, এই এইচটা কত।
তাহলে প্রিজমের ক্ষেত্রে, শুধু প্রিজম না, যে কোনো কিউবিক আইটেমের ক্ষেত্রে, মানে ঘন ঘন বস্তুর ক্ষেত্রে, থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে, এটা একটা একটা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। তাহলে একটা থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে ভলিউম হচ্ছে কি জিনিস? ভলিউম হচ্ছে ইকুয়াল টু হচ্ছে যে বেজ এরিয়া ইনটু হাইট। বেজ এরিয়া ইনটু হাইট। ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে আমরা শুধু লেংথ পড়ে আসছি, তাই না? ওয়ান ডাইমেনশনে কি সময় কি থাকে? লেংথ থাকে। টু ডাইমেনশনে কি থাকে? লেংথ ব্রেথের পরে আর কি থাকে? এরিয়া থাকে। এরিয়া থাকে। তো এরিয়া কি জিনিস? ওই যে লেংথ ইন্টু ব্রেথ আর কি, বা মানে যেটাই বলেন আপনি, বেজ ইন্টু হাইট পড়ছিলাম আমরা, বেজ ইন্টু হাইট। এখন যখন থ্রি ডাইমেনশন হয় তখন লেংথ ব্রেথ এরিয়ার পর নতুন করে আরো কি হয়? ভলিউম হয়। হ্যাঁ, এই তো হাইট, হাইটের কারণে কি হয়? ভলিউম তৈরি হয়। তো হাইটও আসতেছে এবং ভলিউমও আসতেছে। আর ভলিউমটা কি জিনিস? ভলিউম হচ্ছে যে বেজ এরিয়া, আগেরটা ছিল শুধু বেজ ইন্টু হাইট, আর এখন বেজ এরিয়া ইন্টু হাইট হয়ে যায়, বেজ এরিয়া ইন্টু হাইট। ঠিক আছে? তাহলে একটা কিউবিক আইটেমের ঘনবস্তুর ভলিউমের বেসিক ফর্মুলা হচ্ছে যে বেজ এরিয়া ইন্টু হাইট, বেজ এরিয়া ইন্টু হাইট। এখন এখানে যে বেজ এরিয়াটা, সেটা একটা স্কোয়ার বলা হচ্ছে, যার সাইড হচ্ছে 5। তাহলে বেজ এরিয়াটা কত হবে? 5 স্কোয়ার হবে না? 5 স্কোয়ার। আর ইন্টু এইচ কত জানতে চাওয়া হচ্ছে, হোয়ার এজ ভলিউমটা দেওয়া আছে 1025। 1025। তাহলে এইচ কত হবে? এইচ হবে 1025 বাই 5 স্কোয়ার, মানে 25। তাহলে কত হয়? কবার যায়? 25, 41 বার যাবে না? 41 41 বার যাবে, এটাই। বুঝতে পারছি? নেক্সট কোশ্চেন, দ্য হাইট অফ এ রাইট প্রিজম ইজ 15 সেন্টিমিটার, ইটস বেজ ইজ এ ট্রায়াঙ্গেল। এই যে ট্রায়াঙ্গেল, আগেরটা ছিল আর কি স্কোয়ার, উইথ সাইড মেজারিং 3, 4, 5। মানে এখন একটা ট্রায়াঙ্গেল বেজ যার সাইড হচ্ছে যে 3, 4, 5। লেটস এটা 3, এটা 4, এটা 5, এবং এটা একটা প্রিজম এভাবে করে আসছে। তাহলে এই প্রিজমের হাইটও দেওয়া আছে 15। 15। এখন এটার ভলিউমটা কত বের করতে হবে? তাহলে ভলিউম ইকুয়াল টু কি? বেজ এরিয়া ইনটু হাইট। ইন্টু হাইট। এখন বেজ এরিয়া কত? বেজ হচ্ছে এই যে এটা ত্রিভুজ, যার মানে সাইডগুলো হচ্ছে যে 3, 4, 5। তাহলে এটার এরিয়া লাগবে কত? এরিয়ার এরিয়াটা 6। কেন? এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তার মানে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, 3 ইন্টু 4/2, তো 12/2 মানে 6। তাহলে বেজ এরিয়া হচ্ছে যে 6, আর ইন্টু হাইট দেওয়া আছে এই প্রিজমের কত? 15। তাহলে কত হলো ভলিউম? 90। এককটা কি হবে বলেন তো? কিউবিক হয় সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার হবে। থ্রি 48, একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? আচ্ছা, ঘনক। এখন ঘনকে যাওয়ার আগে একটু বেসিকটা খেয়াল করেন। রেক্টেঙ্গুলার সলিড বলা হয়। রেক্টেঙ্গুলার সলিড মানে হচ্ছে যে এই মানে যেটা আমরা আগে চতুর্ভুজ পড়ে আসছিলাম আর কি, সেটাকে যখন এখন আমি থ্রি ডাইমেনশন রূপ দিব, সেটা আর কি থ্রি ডাইমেনশন রূপ দিব যখন, ধরেন একটা স্কোয়ার লেটসে, এটাকে যখন আমি, এটা তো এতক্ষণ পর্যন্ত এটা 2 ডাইমেনশনাল ছিল, দৈর্ঘ্য প্রস্থ ছিল, যখন এটাকে আমি 3 ডাইমেনশন রূপ দিব তখন কি হবে? সে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়ে যাবে। এই তাহলে এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়ে একটা অবজেক্ট তৈরি হলো, এটা 3 ডাইমেনশনাল, এটাকে ঘনবস্তু বলা হচ্ছে, এবং এটার একটা ভলিউমও তৈরি হবে। এখন এই ঘনবস্তুর ক্ষেত্রে, এই যে ধরলাম এটাই ঘনক, যার বাহুর দৈর্ঘ্য 3 মিটার, সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে ঘনবস্তুর জন্য আমাদের দুইটা আইটেম, একটা হচ্ছে কি ভলিউম। ভলিউমটা কি হবে? ভলিউম কি হবে? বেজ ইনটু বেজ এরিয়া ইনটু হাইট। হাইট। বেজ এরিয়া ইন্টু হাইট। তো এখন বেজ এরিয়াটা কি? ধরেন ধরেন এটা এ, এটা বি, ধরে নিলাম এটা এ, আপাতত ধরে নিলাম ভিন্ন ভিন্ন আর কি, এ বি, এবং হাইট হচ্ছে সি। তাহলে বেজ এরিয়াটা কত? এ ইন্টু বি, এ ইন্টু বি, আর হাইট কত? ইন্টু সি। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তো ভলিউম হচ্ছে যে লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি ইয়ে সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া সমগ্র তলের ক্ষেত্রফল।
আচ্ছা, যখন আমি ক্ষেত্রফল দেখব তখন এখানে ক্ষেত্রফল কয়টা তল হয়েছে এখানে একটা, এই যে যেটা ড্র করলাম এখানে তল কয়টা, পৃষ্ঠ কয়টা? ওই যে লুডো, লুডো খেলেন না, লুডোর যে ইয়াটা গুটিটা ওইটাকে কল্পনা করেন, ওইটাতে পৃষ্ঠ কয়টা থাকে? হুম, 6টা। ছয়টা থাকে, 1 থেকে 6 পর্যন্ত থাকে না? ছয়টা, চারটা কেন? এই যে সামনের দিকে একটা, পিছনের দিকে আর একটা, ডানে একটা, বামে একটা, উপরে একটা, ঠিক নিচে একটা, তাহলে মোট ছয়টা। ঠিক আছে? একটা এই রেক্টেঙ্গুলার সলিডে বা কিউব যদি বলেন, কিউব হচ্ছে কি, রেক্টেঙ্গুলার সলিড আর কিউবের পার্থক্য কি? কিউবয়েড আর কিউব, দেখেন কিউবয়েড আর হচ্ছে কিউব। কিউব হচ্ছে যখন লেংথ ব্রেথ সমান হয়ে যায়, লেংথ ইকুয়াল টু ব্রেথ ইকুয়াল টু হাইট সব সমান হয়ে যায়, যেটাকে আমরা এ ধরি আর কি সাধারণত। আর কিউবয়েডের ক্ষেত্রে সবগুলা সমান না। হ্যাঁ, হয়তো লেংথটা ভিন্ন বা ব্রেথটা ভিন্ন বা হাইটটা ভিন্ন, সবগুলা সমান না। যখন সবগুলা সমান হয়ে যায় তখন ওই কিউবয়েডটাকে আমরা কিউব বলি, এবং সবগুলোকে তখন এ ধরে নেই সাধারণত আর কি। আচ্ছা, তাহলে এখন লেংথ মানে দুইটা, মোট 6টা তল, কিন্তু এই 6টা তলের এরিয়াটা জানতে চাওয়া হয়েছে, এরিয়া। তাহলে আসলে সামনের দিকেরটা বের করি, সামনের দিকে কি হবে? এই যে সামনে যেটা দেখা যাচ্ছে সেটা কি, বা নিচেরটা আগে চিন্তা করেন, নিচেরটা কি? এই যে এ ইন্টু বি মানে বেজ ইন্টু লেংথ ইন্টু ব্রেথ, লেংথ ইন্টু ব্রেথ। কিন্তু এই জিনিসটা আবার ঠিক উপরেও আছে না? উপরেও ঠিক নিচে যেই তলটা, উপরেও কি একই তল না? উপরেও একই তল, এই যে নিচের যে তলটা আর কি, এই সেম তলটা তো উপরেও আছে। তাহলে এই তলটা কি দুবার না? এই জন্য দুবার লেংথ ইন্টু ব্রেথ। আবার যখন আমি এই পাশেরটা নিব, এই সামনের দিকেরটা, সামনের দিকেরটা, তাহলে এটাতে কি আছে? এটাতে আছে লেংথ ইন্টু হাইট আর কি। হ্যাঁ, আর ডান পাশে যেটা আছে সেটা, এই যে ডান পাশেরটা, এটাতে কি আছে? এটাতে আছে ব্রেথ ইন্টু হাইট এই পাশে। তাহলে এই ডান পাশে যেটা, ঠিক ওই অপোজিট ডান পাশেও আরেকটা আছে, সেটা কি? ব্রেথ ইন্টু হাইট। তাহলে ব্রেথ ইন্টু হাইট। এবং আর এই কি বলা যায়, এই সামনের দিকেরটা হচ্ছে যে হাইট ইন্টু লেংথ, বা লেংথ ইন্টু হাইট, যেটা বলেন, আগে বলার অসুবিধা নাই। এই প্রত্যেকটা দুবার করে আছে, এই জন্য যোগ করে 2 দিয়ে গুণ, যোগ করে দিন। টোটাল সারফেস এরিয়া তাহলে 2 ইন্টু লেংথ ব্রেথ প্লাস ব্রেথ হাইট প্লাস হাইট ব্রেথ। এখন দেখেন যখন এটা সাইডগুলো সব সমান হয়ে যায়, লেংথ ইকুয়াল টু ব্রেথ ইকুয়াল টু এরিয়া যখন হয়ে যায়, তখন ভলিউমটা আমার ইয়ার ক্ষেত্রে, কিউবের ক্ষেত্রে কি হবে? কিউবের ক্ষেত্রে লেংথও এ, ব্রেথও এ, হাইটও এ, তখন কিউবের জন্য এটা এ কিউবড হয়ে যায়। এবং সিমিলারলি যখন এখানে এটা ঘটে, মানে মানে টোটাল সারফেস এরিয়াটা একটা কিউবের জন্য কি হবে? লেংথও এ, ব্রেথও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও। তাহলে কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কয়টা? 3টা স্কোয়ার। আর বাইরে একটা 2 আছে, তাহলে কি হলো মোট? 6a স্কোয়ার। তাহলে কিউবের জন্য ভলিউম হচ্ছে এ কিউবড, মানে সাইডের কিউব। আর টোটাল সারফেস হচ্ছে যে 6a স্কোয়ার। ঠিক আছে, 6 ইন্টু সাইডের স্কোয়ার। আর কিউব না হলে এটা হচ্ছে যে লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। আর টোটাল সারফেস হচ্ছে যে 2 ইন্টু লেংথ ব্রেথ প্লাস ব্রেথ হাইট প্লাস হাইট ইন্টু লেংথ ছিল এটা, সরি, লেংথ। এই ঠিক আছে, মনে থাকবে তো? এখন এখানে বলা হচ্ছে যে এক বাহুর দৈর্ঘ্য 3, সমগ্র তলের ক্ষেত্রফল কত? যেহেতু এটা কিউব, কিউব মানে ঘনক, ঘনক মানে কিউব, মানে প্রত্যেকটা বাহু সমান, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কোন ফর্মুলা হচ্ছে? 6a স্কোয়ার। তাহলে 6 ইন্টু এ কত দেওয়া আছে? 3। তাহলে 6 ইন্টু 3 স্কোয়ার, তো কত হচ্ছে? 54। 54। নেক্সট ওয়ান, ইফ দ্য ভলিউম অফ এ কিউব ইজ 27 কিউবিক মিটার্স, ফাইন্ড দ্য সারফেস এরিয়া। এখন কিউবের ভলিউম দেওয়া আছে 27, সারফেস এরিয়া দরকার, অর্থাৎ এ কিউব দেওয়া আছে 27, আর সারফেস এরিয়া মানে 6a স্কোয়ার কত, এটা বের করতে হবে। তো সিম্পল জিনিস, 6a স্কোয়ার বের করতে গেলে আমাকে আগে এ বের করতে হবে। তাহলে এখান থেকে এ আসবে কত? 3। তাহলে 6a স্কোয়ার কত হবে? 54। নেক্সট ওয়ান, ইফ দ্য ভলিউম অফ এ কিউব ইজ 216 কিউবিক kms, ফাইন্ড দ্য সারফেস এরিয়া। একই কথা, এখানে এ কিউব দেওয়া আছে 216, বের করতে হবে কি 6a স্কোয়ার কত। তো এ কিউব 216 হলে এ কত? এ কত? 6। তাহলে 6a স্কোয়ার কত? 6 ইন্টু 6 স্কোয়ার মানে 6 কিউব, 6 কিউব মানে আবার 216। সো 216 ইজ দ্য আনসার। কি ঠিক আছে নাকি কনফিউশন?
351. A cube has a volume of 8 meter cube. If each side is doubled in length, what will be its new volume? তাহলে a cube যেটা সেটা দেওয়া আছে a cube যেটা সেটা দেওয়া আছে 8। এখন সাইডটাকে ডাবল করা হয়েছে, তখন নতুন ভলিউম কত হবে? তো সাইড ডাবল করা মানে কি আসলে 2a হয়ে যাওয়া, মানে সাইড তো a, তাহলে 2a হয়ে যাওয়া, তাহলে 2a কিউবটা কত এটা জানতে চাওয়া হয়েছে, তাই নয় কি? তাহলে a কত এখানে? এখানে 2 2, তাহলে 2a কিউবটা কত কত হবে? 4 এর কিউব আর কি 64, অপশন ইজ ই। এটাই যে লাস্ট ক্লাসে ইয়াতে ইউটিউবে যে ক্লাস নিচ্ছি আমি আইবি এর বিবিএডির কোশ্চেনের উপরে, সেখানে ছিল এই কোশ্চেনটা, ঠিক আছে? এইটা হচ্ছে ভলিউম, তাহলে সাইড হবে কিউব রুট করলে 2। এখন এই সাইডটা ডাবল করা হয়েছে, তাহলে হয়ে গেছে 4। 4 থেকে আবার এটার ভলিউম বের করতে হবে, তার মানে 4 কিউব, 4 কিউব ইজ 64। মুখোমুখি করা যায়। Next, a box is made in the form of a cube. If a second cubical box has inside dimensions 3 times those of the first box, how many times as much does the second box contain? সুন্দর কোশ্চেন। মেড একটা কিউব আছে, একটা বক্সের ভিতরের যে ইয়েটা সেটা কিউব, আর একটা সেকেন্ড বক্স যেটার ইনসাইড ডাইমেনশনটা 3 টাইমস অফ দোজ অফ ফার্স্ট বক্স। মানে ইনসাইড ডাইমেনশন মানে হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই কয় গুণ? 3 গুণ। তাহলে ওটার ভলিউমটা কত হবে? বা ভলিউম না তো, হাউ মাচ টাইম অ্যাজ মাচ ডাজ দ্য সেকেন্ড বক্স কন্টেন, মানে কত বেশি সে ধরবে আর কি, কত বেশি প্রথম বক্সের সাথে কত বেশি ধরবে। তাহলে দেখেন, যদি আমার দৈর্ঘ্য 3 গুণ করা হয়, আগে 1 1 1 ছিল মনে করেন, লেটস সে 1 1 1 ছিল, দৈর্ঘ্য 1, প্রস্থ 1, উচ্চতাও 1, তাহলে কতটুকু ধরে? 1 ধরে। আর এখন 3 গুণ হয়ে গেছে, দৈর্ঘ্য 3, প্রস্থ 3, উচ্চতাও 3, তাহলে কত ধরতেছে? 27। তা কত টাইমস এটা? 26 27 না, কত টাইমস মোর বলে নাই, মোর বলে 26 বলবো, কিন্তু বলছে যে কত টাইমস সেটা আর কি, মানে প্রথম বক্সের তুলনায় দ্বিতীয় বক্সটা কত টাইমস, শুধু এটাই বলছে। তো প্রথম বক্সের তুলনায় দ্বিতীয় বক্সটা 27 টাইমস। ওকে, আর যদি মোরের কথা আসতো তখন 26 আসতো। তো সিম্পল কথা, এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাকে 3 গুণ করা হয়েছে, তাহলে সিম্পলি 3 ইন্টু 3 ইন্টু 3 27 গুণ, দ্যাটস ইট। যেমনটা আমরা ধরেন এই যে এরিয়ার সময় পড়ছিলাম, মনে করেন যে প্রত্যেকটা সাইড 3 গুণ করা হয়েছে, তাহলে এরিয়া কয় গুণ হবে মনে আছে? কি করেছিলাম? 3 স্কোয়ার করেছিলাম না, প্রত্যেকটা 9। কিন্তু এখন এখানে যেহেতু এটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, ওটা 2 ডাইমেনশন ছিল, তখন আমরা স্কোয়ার করেছিলাম। ওখানেও আমি বলেছিলাম 3 ডাইমেনশনের সময় কিউব করব, তাহলে প্রত্যেকটা যেহেতু 3 গুণ, তাহলে 3 এর কিউব 27 গুণ হয়ে যাবে। নেক্সট ওয়ান, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো, নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, তো সুন্দর কোশ্চেন। 3 সেন্টিমিটার এইটুকু মনে করেন, লেটস সে, তারপরে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে তার একটু বড় মনে করি এটা, এবং 5 সেন্টিমিটার, এই তিনটাকে, মানে এটা ঘনক, কিন্তু আমি তো 2 ডাইমেনশনটা ড্র করছি, আপনি 3 ডাইমেনশন কল্পনা করেন। এই এটাও 3 ডাইমেনশন। এই তিনটাকে গলায় একটা নতুন মানে সামথিং পাওয়া গেছে, তো নিশ্চয়ই তিনটা গলায় যখন যেটা নতুন পাওয়া যাবে, সেটা নিশ্চয়ই এই 3 নাম্বার যেটা আছে অন্তত সেটা চেয়ে তো বড় হবে, প্রথম দুইটা চাইতে তো বড় হবেই, 3 নাম্বারের চাইতে বড় হবে, হবে কি না? তো এই যেটা পাওয়া গেল, এখন যেটা পাওয়া গেল, এটার সাইড কত জানতে চাওয়া হয়েছে। ওকে, তো এটা আসলে খুব সিম্পল জিনিস। সেটা হচ্ছে যে এই যে প্রথম যেটা, সেটার টোটাল ভলিউম কত? প্রথম যেটা 3, এটার ভলিউম কত তাহলে? 3 কিউব না? 3 কিউব কি না? যেটা 4 সেটার ভলিউম কত? 4 কিউব। যেটা 5 সেটার ভলিউম কত? 5 কিউব। তাহলে এগুলোকে যোগ করলে টোটাল ভলিউম কত পাচ্ছি আমি? এই যোগ করলে পেয়ে যাচ্ছি না? পাচ্ছি কি না? তো সেটা কত? 764 আর হচ্ছে 125, কত হয়? এটা 216 হয়। কারণ যখনই এটা, মানে একটা রুল আর কি, 3 4 5 যদি হয় তাহলে এরপরে 6 এর কিউব হয়ে যায়, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব যোগ করলে 6 এর কিউব পাওয়া যায় আর কি, তো 216 হবে। এখন এই 216, তার মানে এটার এই যে এটা 216 আছে আয়তন, এটার তাহলে সাইড কত? তার মানে এ কিউব হচ্ছে 216, এ কত আর কি, কত হবে? মানে 6 কিউব 6 হবে আর কি, তার কারণ 216 তো 6 এর কিউব, তাহলে সাইড ইকুয়াল টু কত? 6 6। তো এইটা আর কি অ্যান্সার হচ্ছে তাহলে এখানে গ।
তো এটা সিম্পল কাজ, আমরা বুঝছি তো বিষয়টা। এখন এটা যেটা করবো সবসময় মনে রাখবেন যে জাস্ট এক লাইনে করে দিবেন, এই যে 3³ প্লাস 4³ প্লাস 5³ এটার কিউব রুট হবে কি, আলটিমেটলি এটার আবার কিউব রুট হবে, কারণ এটা যা কিছু ভ্যালু আসবে সাইডে আসতে গেলে ওইটাকে আবার কিউব রুট করতে হয়। তাহলে এখানে 216 এর কিউব রুট, 216 এর কিউব রুট হচ্ছে 6। আর যদি কখনো এরকম ধারাবাহিক ইয়ে পান 3 4 5, তাহলে এরপর একটা হবে 6, মনে রাখতে পারেন আর কি। থ্রি ফিফটি ফোর, what is the length of the line segment connecting the two most distant vertices of a 1 inch cube? মানে হচ্ছে যে একটা কিউব, এগুলো আসলে 3 ডাইমেনশনাল আইটেম, তো মানে এখানে ড্র করে বোঝানো কঠিন। এগুলা যদি মানে অবজেক্টটা নিয়ে হাতে নিয়ে দেখানো যায় তাহলে বুঝতে সুবিধা হয় আর কি। এই যে একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, এটার বলা হচ্ছে যে দুইটা মোস্ট ডিস্টেন্ট ভার্টিসেসের লেংথটা কত, আর সাইড দেওয়া আছে এটা 1 এটা 1, মানে প্রত্যেকটা সাইডে 1 1 করে দেওয়া আছে। তাহলে দুইটা মোস্ট ডিস্টেন্ট ভার্টাইসের লেংথটা কত। মোস্ট ডিস্টেন্ট ভার্টাইস কোনটা হবে বলেন তো? ধরেন এটা এই কোণটা নিলাম, এটা নিলাম, তাহলে এটার সাথে সবচেয়ে দূরবর্তী কোনটা হবে? কোনটা হওয়া উচিত? ধরেন আমি এটার নাম দিলাম এ, বি, এখানে সি, উপরে এখানে ডি, আর এইদিকে দিলাম ই, এইদিকে এফ, আর ওই পিছনে জি এবং এইচ। তাহলে আমি এফ এর সাথে ডিস্টেন্স যে মানে বিন্দু সেটা কোনটা হবে বলেন? হ্যাঁ, সি। নয়েজ হচ্ছে, বন্ধ করেন। না, সি হবে না, দেখেন সি তো সামনের ফ্রন্টটা মানে ফেসটা, ফেসটা। কি হবে স্যার? হ্যাঁ, বি হবে, এটা তো ফেসটা, এটা একটা ডায়াগোনাল হবে ঠিক আছে, কিন্তু এটা সামনের একই তলে, একই তলের মধ্যে হলে সেম ইয়ে পাওয়া যাবে না, বরং এই এফ থেকে যখন আমি ওই ভিতর দিয়ে বি তে পৌঁছাবো তখন সবচেয়ে বেশি ডিস্টেন্স পাওয়া যাবে। এফ থেকে ভেতর দিয়ে বি তে পৌঁছালে তার মানে হচ্ছে যে দুইটা অপোজিট কর্নার আর কি, অপোজিট কর্নার, ঠিক আছে। একইভাবে আছে, বলেন তো সি এর সাথে কোনটা সবচেয়ে ডিস্টেন্স হবে? জি হবে। সি এর সাথে জি হবে, বুঝা গেল পয়েন্ট। এগুলো আসলে ড্র করে 3 ডাইমেনশনাল অবজেক্ট তো ড্র করে মানে ইয়াতে পেজে ড্র করে বোঝানো মুশকিল। যদি এটা ওই মানে ইয়াতে ওই হাতে নিয়ে ফেস টু ফেস দেখানো যেত, ইয়ে নিয়ে হাতে একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট নিয়ে, তাহলে বোঝানোটা সহজ আর কি। কিন্তু আপনি কল্পনা করেন এই যে রিবিক রিবিক কিউবগুলো আছে না, ওগুলো দেখছেন তো? রিবিক কিউব, ওইটা কল্পনা করেন এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত যেতে অপোজিট আরেক কোণা আর কি, তো ওইটা সবচেয়ে বেশি ডিস্টেন্স হবে, এখানে সি এর সাথে জি এর হবে এরকম আর কি। তো এই ডিস্টেন্সটা কত সেটাই জানতে চাওয়া হয়েছে, যদি সাইড এক 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 করে হয়, ঠিক আছে। তো মূলত এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আচ্ছা ধরেন যদি শুধু আমি এই সামনেটা নিতাম মানে এফ থেকে সি, এফ থেকে সি যদি নিতাম তখন কি হতো? মনে করেন এটা একটা আর কি কি বলে স্কোয়ার, তাই না, স্কোয়ার এ এ, তখন এই লেংথটা কত হতো? এই লেংথটা কত হতো যদি এ আর এ হয় সাইড? বলেন। √2a, এটা আমরা জানি, বা a√2, ঠিক আছে, কারণ এটা এ এটা এ, তাহলে এটা √2a, মনে আছে নিশ্চয়ই। এখন সেম জিনিস যখন 3 ডাইমেনশনে হয়, আমি আর এটা ব্যাখ্যায় যাচ্ছি না, আপনি শুধু মাথা নিয়ে নেন, মানে এটা ব্যাখ্যা লম্বা হবে আর কি। এই সেম জিনিস যখন এই মাথা থেকে ওই মাথায় যাবে তখন এখানে যেহেতু 3টা আইটেম মানে লেংথ, ব্রেথ, হাইট, তখন কি হয়ে যাবে? a√3 বা √3a হবে, ঠিক আছে। আমি এটাকে √2 দিয়ে লিখি, এটা হচ্ছে যে √2a, আর এখন হয়ে যাবে √3a, অথবা a√2 একই কথা, আর এটা a√3। কারণ এটা হবে কি, প্রথমে এইটাতে আসবেন, এইটা বেরোবে, এটা হচ্ছে যে √2, এরপরে এইটার সাথে কল্পনা করবেন এখানে আরেকটা ত্রিভুজ এইদিকে এইদিকে এবং এইটা মাঝখান দিয়ে, তখন দেখবেন যে ওই কাহিনী ঘটবে, √3a হবে, ঠিক আছে। তার মানে তখন এটা হবে এ, এটা হয়ে যাবে √2a, √2a, তখন এই সাইডটা হয়ে যাবে দেখবেন √3a। তো সেটা আর কি আমাদের দরকার। তার মানে হচ্ছে যে 2 ডাইমেনশনের জন্য যেটা a √2 ছিল, মানে a√2 ছিল, সেটা 3 ডাইমেনশনের সময়ে a হয়ে
√3a হয়ে যায়, √3a। তাহলে অ্যান্সার কি দাঁড়াবে? যদি সাইড এ হয়, সাইড 1 হয়, মানে এ যদি 1 বসাই তাহলে √3 হবে শুধু। ঠিক আছে, এর জায়গায় 2 বসালে তখন কত হতো? 2√3 হতো আর কি, 2√3 হতো। এখন এরকম একটা কোশ্চেন দেখেন, দ্য কিউব হ্যাজ এ ভলিউম 64 কিউবিক ইঞ্চ, হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য লাইন সেগমেন্ট এ বি। এই যে লাইন সেগমেন্ট এ বি যেটা দেখানো আছে সেটা কিন্তু এই ভিতর দিয়ে সবচেয়ে মোস্ট ডিস্ট্যান্ট দূরত্বটাই আর কি। এটা কত জানতে চাওয়া হয়েছে, তার আগে ভলিউমটা দেওয়া আছে 64। তো ভলিউম যদি 64 হয়, সাইড কত? 4 হবে। 4। তাহলে ওই ডিস্টেন্সটা কত হবে? 4 ইনটু √3 হবে। 4 ইন্টু √3। তাহলে দেখেন কনসেপ্ট জানা থাকলে কিন্তু এগুলো চেহারা দেখে অ্যান্সার করা যায়, আগে থেকে জানা থাকলে আর কি, যে 4√3 দেওয়া আছে। নেক্সট হচ্ছে দ্য লেংথ অফ লংগেস্ট রড দ্যাট ক্যান বি প্লেসড ইন এ রুম 20 মিটার লং, 16 মিটার ব্রেথ অ্যান্ড 12 মিটার হাই ইজ হোয়াট। এখানেও একই জিনিস জানতে চাওয়া হচ্ছে, আপনি একটা রুমের ভিতরে রড রাখবেন, ঠিক আছে, একটা রড রাখবেন, সর্বোচ্চ মানে লেংথের রড রাখতে হলে কিভাবে রাখবেন বলেন তো? ওই যে কোনাকুনি না, একদিকের কোনা থেকে আরেক দিকের কোনা পর্যন্ত রাখবেন না, বলেন? হ্যাঁ, রাজি রাখতে হবে। হ্যাঁ, আর এক কোণা থেকে অপোজিট আরেক কোণাতে উপর দিকে, একটা নিচে হলে আরেকটা উপরের দিকে, এভাবে আপনি সর্বোচ্চ লেংথের লংগেস্ট লেংথেরটা রাখতে পারবেন। তার মানে একটা এখানে আগে এতক্ষণ পর্যন্ত যেগুলো করছি সেগুলো সবই ছিল কিউব, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান ছিল। আর এই কোশ্চেনে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভিন্ন ভিন্ন, কিন্তু আমাকে কি বের করতে হবে? ওই মানে ডায়াগোনালটা, মানে মাঝখান দিয়ে ভিতর দিয়ে যে ডায়াগোনালটা গেছে। তাহলে যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান ছিল তখন যে ফর্মুলাটা ছিল সেটা অ্যাকচুয়ালি ছিল এই যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা রুট ছিল। তখনই আমরা এটা এখান থেকে বের করে আনছিলাম কি, এই 3a স্কোয়ার, √3a² মানে কি √3a, এটা বের করেছিলাম এতক্ষণ, তাই না? এটা ছিল আর কি ডাইরেক্ট এটা। এখন এখানে এগুলো ভিন্ন ভিন্ন, তো তার মানে কি ওই নিয়ম অনুযায়ী বসবে 20 স্কোয়ার, 16 স্কোয়ার অ্যান্ড 12 স্কোয়ার, এবং এটার রুট হবে সর্বোচ্চ ইয়েটা বের করতে চাইলে কোনাকুনি আর মানে ভাবে আমি যদি সর্বোচ্চ লেন্থ বের করতে চাই তাহলে এইগুলোর স্কোয়ার রুট হবে। তো সেটা আমাদের বের করতে হবে, কত হবে? এখানে সলিউশন দেওয়া আছে, দেখে নিন। এটা 800 হয়, আর 800 যেহেতু পারফেক্ট স্কোয়ার নাম্বার না, তো এটা 28 পয়েন্ট সামথিং হয় আর কি। তো 28, এখানে অ্যান্সার অপশন সি হবে তাহলে। কারণ 28-এর চাইতে আমি যদি 29-এও যাই তাও সম্ভব না রাখা, কারণ এটা তো 28.2 পর্যন্ত সর্বোচ্চটুকু নিতে পারবে, এর বেশি নিতে পারবো না। তাহলে আমি 28-ই নিব আর কি অ্যান্সার হিসেবে। Next one, 3 cubes with sides in the ratio 3, 4, 5 are melted to form a single cube whose diagonal is 12√3. The sides of the cube are what? আচ্ছা, তাহলে এখন আগে বলেন 3, 4, 5 কে মেল্ট করে একটা সিঙ্গেল কিউব যে পাবো সেটার সাইডটা কত হবে, নাকি ওটাই জানতে চেয়েছে? ঠিক আছে, তাহলে এটা তো রেশিওতে দিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি 3, 4, 5 নাও হতে পারে। রেশিওতে 3, 4, 5 বলছে, তা আমি যদি 3, 4, 5ই ধরি, তাহলে 3, 4, 5 সাইডওয়ালা এটাকে গলিয়ে আমি একটা নতুন কিউব বানাবো, সেটার সাইড কত হবে? কি করছিলাম একটু আগে মনে আছে? 5 হবে। কি হবে? এটার কিউব প্লাস এটার কিউব প্লাস এটার কিউব এবং হোল কিউব, এবং সেটা কত এসেছিল? 6 এসেছিল। আচ্ছা, তাহলে 6 যদি হয়, আমি এটা 3, 4, 5 যদি হয়ে থাকে তাহলে সাইড 6 হবে। আচ্ছা, সাইড যদি 6 হয় তখন এটা ডায়াগোনাল কত হবে? সাইড আমার 6, ডায়াগোনাল কত হবে? √3। কত? 6√3, √3। তাই না? a√3, তাহলে 6√3 এটা। কিন্তু কোশ্চেনে বলছি কি যে এটা আসলে 12√3, তার মানে যেটা আমি 6√3 মানে 3, 4, 5 ধরে সাইড 6 পেয়েছিলাম, তখন আমার ডায়াগোনালটা 6√3 হওয়ার কথা, কিন্তু এইটা কোশ্চেনে বলছে যে 12√3। কয় গুণ? দ্বিগুণ। দ্বিগুণ। তার মানে কি অ্যাকচুয়াল সাইড কি প্রত্যেকটা দ্বিগুণ না? অ্যাকচুয়াল সাইড প্রত্যেকটা দ্বিগুণ হবে। এখানে জানতে চাইছি কি দ্য সাইডস অফ দ্য কিউবস, মানে ওই যে 3, 4, 5 রেশিওর যেটা, সেগুলার সাইডগুলো অ্যাকচুয়ালটা কত, তাহলে প্রত্যেকটা দ্বিগুণ হয়ে যাবে। তো দ্বিগুণ হলে 3 হবে, 6, 8, 10, কোথায় আছে? বিতে। দিতে। কথা বুঝতে পারছেন বিষয়টা কি?
ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ 10 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ব্রিক। সারফেস এরিয়া বের করতে হবে যেখানে লেংথ ব্রেথ হাইট ভিন্ন ভিন্ন। তো কীভাবে হবে? 2 ইন্টু লেংথ ইন্টু ব্রেথ মানে 10 ইন্টু 4 40 যোগ ব্রেথ ইন্টু হাইট মানে 12 প্লাস এটা এটা গুণ এটা গুণ এবং এটা গুণ কত? 30। সো 70 82 এর ডাবল কত? 164। অপশন ইজ সি। বুঝতে পারছি? নেক্সট কোশ্চেন, একটি সাবানের আকার 5 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার হলে 55 সেন্টিমিটার দৈর্ঘ্য, 48 সেন্টিমিটার প্রস্থ এবং 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে? তাহলে এক একটা সাবানের ভলিউম হচ্ছে তাহলে 5 ইন্টু 4 ইন্টু 1.5। এই ভলিউমের কতগুলো সাবান আমি 55 ইন্টু 48 ইন্টু 30 সেন্টিমিটার ভলিউমে রাখতে পারবো? তো কী করবো? সিম্পলি ভাগ করে দেবো না? 55 ইন্টু 48 ইন্টু 30, এইটা টোটাল ভলিউম ডিভাইডেড বাই এক একটা সোপের ভলিউম হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 1.5। তাহলে কয়টা রাখা যাবে? বের হয়ে যাবে। কত হয় বলেন? এখানে 20 বার আর 5 আর 4 20 ক্যান্সেল, তাহলে 55 ইন্টু 48 কত হবে? 26 40 নাকি? হয় নাকি দেখেন তো? The length, width and depth of a rectangular box are 8 feet, 7 feet and 9 feet respectively. A hose supplies water at a rate of 12 cubic feet per minute. How much time in minutes would it take to fill a conical box whose volume is 3 times the volume of the rectangular box? তাহলে রেক্টেঙ্গুলার বক্সের ভলিউমটা কত? 879 না? 879 ভলিউম কি? লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে এই যে ভলিউমের একটা বক্স, এটার আবার 3 টাইমস বলছে যে ওই কনিক্যাল বক্সটা, তো 3 টাইমস মানে ইন্টু 3, এই এতটুকুতে পানি যাবে। বলা হচ্ছে যে রেট অফ 12 কিউবিক ফিট পার মিনিট, প্রতি মিনিটে 12 কিউবিক ফিট ইন হয়। তাহলে কত সময় লাগবে? তাহলে ডিভাইড বাই 12, এটাই তো অ্যান্সার হওয়া উচিত। কত হচ্ছে? 3 এখানে 4 বার, 4 এখানে 2 বার, তো 7 9 63 এর ডাবল কত? 126। A room of size 5 meter into 3 meter and height 3 meter requires walls and ceiling painting. What is the area to be painted? কতটুকু এরিয়া পেইন্ট করতে হবে? তার মানে কি সারফেস এরিয়া বের করতে পারি আমরা? সারফেস এরিয়াই তো তাহলে মূলত, মানে দৈর্ঘ্য 5 ধরেন, প্রস্থ 3 এবং হাইট হচ্ছে 3। তাহলে আমি পেইন্ট করব ভিতর দিয়ে, তো পেইন্ট করা মানে কি? এখানে শুধু ওয়ালের কথা বলা আছে, ওয়াল, সিলিং এর কথা বলা নাই। রিকোয়ার্স ওয়ালস, আচ্ছা সিলিং আছে, সরি, ওয়ালস এন্ড সিলিং। তাহলে ওয়াল মানে কোনটা? ওয়াল মানে শুধু 4টা। খেয়াল করেন এখানে কিন্তু একটা বাদ যাবে। এখানে আবার ডাইরেক্ট ফর্মুলা বসালে ভুল হবে। কোন পার্টটা বাদ যাবে? মানে ফর্মুলা যেটা ছিল কোনটা? হ্যাঁ বুঝিনি। গ্রাউন্ড নাকি? হ্যাঁ, ফ্লোরটা, রাইট। ফ্লোরটাতে তো আর পেন্টিং করব না, কিন্তু নর্মাল ফর্মুলা কি ছিল? 2 ইন্টু লেংথ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস হাইট ইন্টু লেংথ। এটা যদি করি তাহলে ওই ফ্লোরও হয়ে যায়, কিন্তু ফ্লোর কিন্তু এখানে মানে পেইন্ট করব না, শুধু ওয়াল এবং এই সিলিং করব। তো কাজে একটা অংশ বাদ হয়ে যাবে আর কি, এই জন্য এটা ডাইরেক্ট বসাবো না। তো লেটস সে ওয়াল ধরতেছি, মানে একদিকে দৈর্ঘ্য, মানে এটা নিচ্ছি, দিলে আমি জাস্ট বোঝার জন্য। সো লেটস সে এটা হচ্ছে 5,
এটা 3 এবং হাইটও 3। তাহলে দেখেন আমি সামনের দিকটা চিন্তা করেন, এই সামনের দিকটা সেটা কত, সামনের দিকের এটা কত, মানে এই সামনের দিক বলতে একটা একটা ওয়াল আর কি, দৈর্ঘ্য বরাবর ওয়াল আর কি, দৈর্ঘ্য ইন্টু 3, দৈর্ঘ্য ইন্টু 3 না, তাহলে 5 ইন্টু 3, এটা কয়বার হবে, 2বার হবে, এটা 2বার হবে, প্লাস এই পাশেরটা নেন এবার, এই পাশেরটা এটা কত, এটা হচ্ছে 3 ইন্টু 3, কিন্তু এটাও কয়টা, দুই পাশে দুইটা, তাহলে দুই পাশে দুইটা দুইটা 4টা ওয়াল হয়ে গেল, আর বাকি রইল সিলিং। এখন সিলিং এরটা কত, কোন মাপ, সিলিং এর মাপটা কত, সিলিং মাপটা আসলে ওই যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেটাই, অর্থাৎ 5 ইন্টু 3, বাস এইটুকুই। তাহলে কতটুকু এরিয়া বলেন, 3 5 15, এখানে 30 আসতেছে, এখানে 18 আসতেছে, আর এখানে 15 আসতেছে, তাহলে মোট কত হলো, 63। অর্থাৎ সিম্পল কথা, আমাদের ফ্লোর বাদ দিয়ে বাকিটুকু আর কি আসবে, একটা অংশ এখান থেকে বাদ যাবে, এই যে লেংথ এবং ব্রেথ একবার আসবে, আর বাকি সবই ঠিকঠাক থাকবে, লেংথ এবং ব্রেথটা একবার আসবে, এই যে। (362) The dimensions of a box are 2, 3 and 4 meters. The cost of painting the outer sides of the box at the rate of 3 per square meter. তো আউটার সাইড বক্স ইয়ে করা, পেইন্ট করা, তার মানে কি এখানে কিন্তু সবগুলা সাইডই করতে হবে, এখানে আর সিলিং টিলিং বাদ দেওয়ার সুযোগ নেই, তাই না, যেহেতু এটা বক্স, তো প্রত্যেকটা সাইডেই করতে হবে, তাহলে প্রত্যেকটা সাইড যে করবো ওইটার এরিয়াটা কত, তার মানে টোটাল সারফেস এরিয়া কত, সেটা 2 ইন্টু লেংথ ইন্টু ব্রেথ কত, 6 প্লাস 12 প্লাস 8, এই এতটুকু হচ্ছে আমার টোটাল সারফেস এরিয়া, এতটুকুতে আমি পেইন্ট করব, এই পেইন্টের খরচ হচ্ছে 3 টাকা পার স্কোয়ার মিটার, তাহলে এখানে যা স্কোয়ার মিটার আসবে এটাকে ইন্টু 3 করে দিলে আমার টোটাল খরচ চলে আসবে, কত হচ্ছে তাহলে 20 26 52, 52 ইন্টু 3 নাকি 156। A closed rectangular tank contains a certain amount of water. When the tank is placed on its 3 feet by 4 feet side, the height of the water in the tank is 5 feet. When the tank is placed on another side of dimensions 4 feet by 5 feet, what is the height in feet of the surface of the water above the ground? Simple question. যখন 3 4 সাইডে রাখা হয় তখন পানির উচ্চতা 5 হয়ে যাচ্ছে, আর যখন 4 আর 5 এর সাইডে রাখা হয় তাহলে পানির উচ্চতাটা কি হবে, 3 হবে, কারণ এখানে 3 4 5 হচ্ছে টোটাল ভলিউম, আর ওখানেও তো ভলিউম সেম থাকতে হবে, পানি তো ঘুরাই দিল পানি একই থাকবে, তাহলে ওখানে 4 আর 5 আছে, এখন এটা কত দরকার, তো এটা নিশ্চয়ই 3 দরকার, তাহলে তখন লেভেলটা হয়ে যাবে 3, অ্যান্সার ইজ এ। নেক্সট, the volume of a wall 5 times as high as it is broad and 8 times as long as it is high is 12.8 meter cube. Find the breadth of the wall. ভলিউমটা হচ্ছে 5 times as high as it is broad, না ভলিউমটা তো আছে 12.8 আর কি, সরি ভলিউমটা 12.8, কার ভলিউম, যেটাতে 5 times as high as it is broad, 8 times as long as it is high, তার মানে হচ্ছে যে 5 times as high as it is broad, তাহলে আমি যদি ব্রেথটাকে বি ধরি তাহলে হাইট কত হবে 5b, অ্যান্ড না এটা হাইট আর কি, হ্যাঁ এটা হাইট, এটা ব্রেথ, আর হচ্ছে লেংথ, লেংথ কত হবে 8 টাইমস 8b, ওকে। তাহলে এখন এখানে ভলিউম কত, ভলিউম কত b ইন্টু 5b ইন্টু 8b, না এই ভলিউমটা দেওয়া আছে কত 12.8,
আচ্ছা, এটা মিটারে দেওয়া আছে কিন্তু অ্যান্সার আবার সেন্টিমিটারে আসবে। তাহলে আমরা এটাকে সেন্টিমিটারে নিয়ে যাই। সেন্টিমিটারে নিতে গেলে কত দ্বারা গুণ করতে হবে বলেন তো? শুধু 100 দিয়ে গুণ করলে হবে? এটা কিন্তু কিউবিক মিটার। কিউবিক মিটার থেকে কিউবিক সেন্টিমিটার নিতে গেলে 100 দিয়ে 3 বার গুণ করা লাগবে। কথা বুঝছেন? কারণ 1 মিটার ইকুয়াল টু হচ্ছে 100 সেন্টিমিটার নাকি? 1 মিটার, তাহলে 1 কিউবিক মিটার হবে 100 3 বার গুণ হবে কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, 3 বার গুণ হবে এই জন্য। তাহলে এখন এখানে বি কিউবড হচ্ছে এই জায়গায় যদি আমি একটা ডেসিমাল উঠাই দেই তাহলে 128 ইন্টু 0 থাকবে 6টার জায়গায় এখন 5টা, 1 2 3 4 5, আর নিচে কত আসবে? 5 ইন্টু 8 না? আচ্ছা, তো 5 ইন্টু 8 40। এখানে এই যে 1 লাখ যেটা সেটাকে কাটা যায় 40 দিয়ে, কত হয়? পাঁচ দিয়ে কাটলে 4টা শূন্য, আর 8 দিয়ে কাটলে 2500। ঠিক আছে, তাহলে বি কত? বি হচ্ছে এটার 128 ইন্টু 2500, এটার কিউবিক ভ্যালু কিউব করতে হবে। ক্যালকুলেশন লম্বা হয়ে গেল না? আচ্ছা, 128 ইন্টু 25 কত হয়? তাহলে অ্যান্সার থেকে হেল্প নেওয়া যেতে পারে। 128 ইন্টু 25 কত হয়? হুম, 25 দিয়ে ভাগ করলে 25, 4 দিয়ে ভাগ করলে কত? 3, আর হচ্ছে যে 2, তাই না? 4 দিয়ে ভাগ করলে 3 2, তাহলে 3200 নাকি? ভুল হয়েছে কোথায়? ভুল হয়েছে, হ্যাঁ একটু ভুল হয়ে গেছে, দাঁড়ান। The volume of wall 5 times as high as it is broad and 8 times as long as it is high. 5 times as high as it is broad. ও, এখানে এই ব্রেথ এবং হাইটের হচ্ছে 5:1। আচ্ছা দেখেন, এই হাইট ইস টু ব্রেথ হচ্ছে 5:1, আর পরেরটা যেটা সেটা 8 টাইমস অ্যাজ লং অ্যাজ ইট ইজ হাই। তাহলে হাইট ইস টু লেংথ, সেটা হচ্ছে 1:8। 5 টাইমস অ্যাজ হাই অ্যাজ ইজ ব্রড, হাইট হচ্ছে 1, এটা 8। আচ্ছা, তাহলে এটাকে 5 গুণ করতে হবে, 5:40। ভুল করছিলাম আগে, বুঝছেন? মানে সব রেশিওটা মানে খেয়াল করিনি। তার মানে হাইট 5, তারপরে তখন ব্রেথ হচ্ছে 1 এবং লেংথ হচ্ছে 40। ঠিক আছে, তাহলে ব্রেথ যদি বি হয়, হাইট হবে ইন্টু 5b, আর লেংথ হবে তখন 40b। 40b ইকুয়াল টু দেওয়া আছে 12.8। 12.8। আচ্ছা, এটাকে আগে এভাবে রেখেই দেখি কি দাঁড়ায়। তাহলে বি কিউব কি হবে? বি কিউব হবে 12.8 ডিভাইডেড বাই 200। 200, হ্যাঁ। তো এটাকে ডেসিমাল উঠাতে গেলে কি করতে হচ্ছে? একটা 10 দিয়ে গুণ করা লাগতেছে। তার মানে 128 বাই 2000,
এটাকে কি কিছু কাটা যায়? 2 দিয়ে কাটা যায়, 64/1000 হয়ে গেছে। এবারে দেখেন, এবারে বি ইকুয়াল টু, তাহলে এটার কিউব রুট করি। কিউব রুট অফ 64/1000 নিলে কত হবে? 64-এরও কিউব রুট হয়, 1000-এরও কিউব রুট হয়। 64-এর কিউব রুট কত? 4। 1000-এর কত? 10। তার মানে 0.4 কি মিটার। কিন্তু কোশ্চেনে আসছে সেন্টিমিটারে, এটাকে এখন সেন্টিমিটারে কনভার্ট করে নেই। 0.4 মিটার থেকে সেন্টিমিটারে নিব কিভাবে? 100 দ্বারা গুণ করব, 100 তাহলে ইন্টু 100 করলে কত হচ্ছে? 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার হবে আনসার। হ্যাঁ, ভুল করেছিলাম আগে, ওইটা খেয়াল করি নাই। ওকে নাকি? আচ্ছা, এটা কত নাম্বার গেল? 64 গেল না? 64 আরও কি আছে? আচ্ছা, আরও আছে, একটা করি। 65টা আমরা শেষ করে নিই আজকে। শীট তো দিয়েছি, পেয়েছেন তো শীট? আপনারা দেখেছেন? শীট দেখেছেন তো? প্রচুর ম্যাথ আনা হয়েছে। হ্যাঁ, a tank is 25 meter long, 12 meter wide and 6 meter deep. The cost of plastering its wall and bottom at 75 paisa per meter square. তো এটা পারা যাবে না? এর আগে একটা ছিল ওয়াল এবং সিলিং, আর এখানে হচ্ছে ওয়াল এবং বটম, কারণ এটা যেহেতু ট্যাঙ্ক এই জন্য আর কি। তো পারা যাবে না? এটা করতে পারবে না নাকি? ওয়াল এবং বটম, ওয়ালের কি হবে, মানে আমার যেটা এই একটা লেংথ এবং ব্রেথ কমে যাবে, তার মানে লেংথ কত? 25 ইন্টু 12, এটা ঠিক আছে। আর হচ্ছে যে লেংথ ইন্টু হাইট, যেটা 25 ইন্টু 6, এটাও দুইবার, আবার 12 ইন্টু 6, এটাও দুইবার। ঠিক আছে। এখন বলা হচ্ছে যে দ্য কস্ট অফ প্লাস্টারিং ইটস ওয়াল অ্যান্ড এত অ্যাট 75 পয়সা পার মিটার স্কোয়ার। তাহলে এরিয়াটা এত মিটার স্কোয়ার হবে, আর প্রতি মিটার স্কোয়ারে 75 পয়সা। তো টাকায় কত? তো যেহেতু টাকায় আছে, তার মানে ইন্টু 0.75 করে দিতে হবে। এটা হবে আর কি অ্যান্সারটা। তো এই ক্যালকুলেশন করে নিন আপনারা নাকি? সলিউশন আছে এখানে? আছে, 558 দেওয়া আছে আর কি, 558 এটা দেওয়া আছে। তো এটা ক্যালকুলেশনটা করে নিয়ে আপনারা দেখে নিন, নিশ্চয়ই পারবেন এটা। তাহলে এখানে থাকুক আজকে, ঠিক আছে? হ্যাঁ, তো সেশন এন্ড করে দিই আজকের জন্য। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম